আজকের এই গল্পটা অনেক কষ্টের, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা A to Z এখানে দেওয়া আছে, সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। রৌদ্রোজ্জ্বল সকাল, ঢাকা ভার্সিটির ক্যাম্পাস মাঠে বিভিন্ন কোণে শিক্ষার্থীরা দল করে বসে আড্ডা দিচ্ছে। তখনই ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করে আবির। পুরনো শার্ট প্যান্ট আর ছেঁড়া জুতো পরে একটি পুরাতন বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে সে মাথা নিচু করে হাঁটছে। হঠাৎ তার পকেটের পুরনো বাটন ফোনটা ভাইব্রেট করে ওঠে। আবির চারপাশটা দেখে নিয়ে ফোন বের করে একটা টেক্সট মেসেজ পড়ে। বস, ব্ল্যাক ড্রাগন গ্যাং বর্ডার পার করে নতুন কনসাইনমেন্ট নামিয়েছে। আজ রাতে ওরা আপনার সাথে বসে নতুন প্রজেক্টের ডিল করবে। আপনার অর্ডারের অপেক্ষায় আছি। মেসেজটা পড়া মাত্রই আবিরের চোখের চাউনি বদলে যায়। সে ভয়ে কাতর চশমাধারী ছেলের চোখের জায়গায় ফুটে ওঠে এক চরম ভঙ্গি ও তীক্ষ্ণ দৃষ্টি। সে দ্রুত মেসেজটি ডিলিট করে ফোন পকেটে ঢুকিয়ে নেয়। মুহূর্তেই আবার নিজের মুখে সেই বোকা বোকা ভাবটা ফিরিয়ে আনে। আবিরকে আসতে দেখে দূর থেকে তার ক্লাসমেট রাস্তা থেকে দূরের থেকে চিৎকার করে ব্যঙ্গভাবে বলে উঠল, ওই দেখ দেখ, আমাদের ভার্সিটির ভিক্ষুক সম্রাট এসে গেছে। আবির চমকে ওঠে, সামনে তাকায়। ক্যাম্পাসের বড় লিডার রাফসান তার দলবল নিয়ে আবিরের পথ আটকে দাঁড়ায়। রাফসানের পকেটে দামি জ্যাকেট, চোখে সানগ্লাস। আমি রাফসানদের কাছাকাছি আসা মাত্রই রাফসান বলে ওঠে, কে রেখে তোকে না বলেছি আমাদের সামনে যখন আসবি মাথা নিচু করে আসবি? এই ছেঁড়া জুতো পরে তুই এলেদের ক্যাম্পাসে হাঁটিস কোন সাহসে? রাফসান আচমকা আবিরের কাঁধে ব্যাগে একটা হ্যাচকা টান দেয়। আবির ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। তার হাতের মোটা নোট বই আর কলমগুলো রাস্তায় ছিটকে পড়ে। আবির মাটিতে বসে তার কলম এবং নোট বইগুলো তুলছে। এটা দেখে রাফসান এবং তার দলবল খুব হাসাহাসি করছে। আবির ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি রাফসান ভাই, আমি জাস্ট ক্লাসে যাচ্ছিলাম, একটু ছেড়ে দেন না প্লিজ। আবির এর এই মিনতি দেখে রাফসানের বন্ধু সাকিব হা হা করে হেসে ওঠে। সে রাফসানের কাঁধে হাত রেখে আবিরকে উদ্দেশ্য করে বলল, দেখ দেখ, টপার বয়ের অবস্থা দেখ, পড়ালেখা করে উল্টে ফেলবে, অথচ 2 টাকা দিয়ে একটা ভালো জুতো কেনার যোগ্যতা নেই। আবির এখনও মাটিতে বসে তার নোটস বইগুলো গুছিয়ে ওঠাচ্ছে। রাফসান ইচ্ছাকৃতভাবে আবিরের একটি নোট খাতায় পা দিয়ে চাপ দিয়ে ধরে এবং খাতাটি মাটিতে মারিয়ে ধরে বলল, তোর মতো গরিবদের এই ভার্সিটির কোনো জায়গা নেই। চল আজ তোকে কান ধরে উঠবোস করাই। রাফসান আবিরের কলার ধরতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা কড়া নারী কণ্ঠ ভেসে আসে। বন্ধ করো এসব রাফসান, তোমাদের কি একটুও লজ্জা করে না একজন সাধারণ ছাত্রের সাথে এমন নোংরা আচরণ করতে? সবাই ঘুরে তাকায়। ভিড় ঠেলে ভেতরে ঢোকে রিয়া, অসম্ভব সুন্দরী এবং আভিজাত্যপূর্ণ চেহারা। রাফসান রিয়াকে দেখে থমকে যায় এবং কলার ছেড়ে দেয় এবং রিয়াকে বলে, আরে রিয়া, তুমি তুমি এই ক্ষেতটার জন্য ওকালতি করছো? ও তো আমাদের ভার্সিটির স্ট্যান্ডার্ডটাই নষ্ট করছে। স্ট্যান্ডার্ড মানুষের পোশাকে থাকে না রাফসান, চরিত্রে থাকে, যা তোমার মধ্যে বিন্দু মাত্র নেই। রিয়া আবিরের দিকে এগিয়ে যায়, আবিরের সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, আবির ওঠো, ওদের কথা কান দেওয়ার দরকার নেই, চলো আমার সাথে। আবির মাটির দিকে তাকিয়ে রিয়ার বাড়ানো হাতের দিকে তাকায়, কিন্তু সে হাতটা ধরে না। নিজেই উঠে দাঁড়ায় এবং নিজের জামা কাপড়ের ধুলো ঝাড়তে থাকে এবং চোখ নামিয়ে রিয়াকে বলল, ধন্যবাদ রিয়া আপু, আমি ঠিক আছি। আমি আর তুমি একই ক্লাসের, সো আমাকে আপু না বলে নাম ধরে ডাকবে। রিয়ার কথা শুনে আবির মৃদু একটু হাসল, তবে তার মুখভঙ্গি এখনও সেই চিরচেনা লাজুক আর ভীতু ছাত্রের মতোই রইল। সে মাথা চুলকাতে চুলকাতে রিয়ার দিকে তাকালো এবং আমতা আমতা করে রিয়াকে বলল, ও আচ্ছা রিয়া, আসলে অভ্যাস হয়ে গেছে তো, তাই মুখ দিয়ে বের হয়ে গেছে, কিছু মনে করো না। মনে করার কিচ্ছু নেই। আর শোনো, রাফসানদের মতো ছেলেদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, এরা শুধু ক্ষমতার জোর দেখায়, ভেতরে একদম ফাঁকা। চলো, ক্লাসের সময় হয়ে গেছে। রিয়া আবিরকে সাথে নিয়ে ক্লাসের দিকে হেঁটে চলে যায়।
রাফসান পেছন থেকে তাদের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোয়াল শক্ত হয়ে ওঠে। বন্ধুদের সামনে এভাবে অপমানিত হওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে দাঁত কিরমির করে বলতে লাগলো, এই রিয়া মেয়েটার অহংকার দিন দিন বেড়ে যাচ্ছে। আর এ আবির, ওই জঘন্য খেটটার বাচ্চাটাকে আমি ভার্সিটি থেকে লাথি মেরে বের করব। দেখে নিস তোরা। শান্ত হ রাফসান। রিয়া পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মেয়ে, ওর বাবা শহরের নামকরা বিজনেসম্যান। হুট করে কিছু করা যাবে না, তবে এই আবিরটাকে সাইড করার একটা ব্যবস্থা করতেই হবে। ক্লাসে যথারীতি আবির পেছনের বেঞ্চে গিয়ে বসে। সে তার ছেঁড়া খাতাটা বের করে স্যারের লেকচার তুলতে থাকে। ক্লাসের সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তরও আবির এক তুড়িতে দিয়ে দেয়। প্রফেসররা তার মেধায় মুগ্ধ, কিন্তু তার পোশাক আর চালচলনের কারণে কেউ তাকে সমীহ করে না। রিয়া ক্লাসের সামনের সারিতে বসে মাঝে মাঝেই পিছনে ফিরে আবিরের দিকে তাকাচ্ছিল। তার কেন যেন মনে হয় এই ছেলেটার চোখের গভীরে অন্য কিছু একটা লুকিয়ে আছে, যেটা সাধারণ মানুষের চোখে পড়ে না। ক্লাসের ফাঁকে রিয়া আবিরের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, পোশাক আশাক নিয়ে কখনো মানুষ বিবেচনা করা ঠিক হবে না। সে এত সাদামাটা ভাবে চলে, কিন্তু তার ছাউনি যেন অন্য কথা বলে। বিকেলের দিকে ক্লাস শেষ হলে আবির সোজা চলে যায় লাইব্রেরির এক কোণে। সেখানে বসে সে কিছুক্ষণ পড়াশোনা করে। যখন লাইব্রেরি প্রায় ফাঁকা হয়ে আসে, আবির তার পকেট থেকে সেই পুরনো বাটন ফোনটা আবার বের করে। সে দ্রুত একটা কোড ডায়াল করে স্পিকারে দেয়। ওপাশ থেকে ভারী একটি এবং গম্ভীর কণ্ঠ ভেসে আসে। সালাম বস, আমি জুলিয়ান বলছি, ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের লিডার। রড্রিগেজ অলরেডি শহরে পুরনো ডকইয়ার্ডে এসে পৌঁছেছে। ওদের সাথে প্রায় 50 জন সশস্ত্র বডিগার্ড আছে। আর কিছু? ওরা মনে করছে আপনি একা আসবেন এবং ওরা ডিলটা নিজেদের শর্তে করিয়ে নেবে। লাইব্রেরির সেই শান্ত পরিবেশে আবিরের অবয়ব মুহূর্তের মধ্যে বদলে গেল। চশমার আড়ালে থাকা চোখ দুটো এখন বরফের মতো ঠান্ডা আর হিংস্র। সে তার কাঁধের মলিন ব্যাগটা থেকে একটা আধুনিক সাইলেন্সারযুক্ত পিস্তল বের করে কোটের ভেতরের পকেটে লুকিয়ে রাখল। হ্যাঁ, এই মলিন ব্যাগের ভেতরেই লুকিয়ে আছে কোটি টাকার গ্যাজেট আর মারণাস্ত্র। রদ্রিগাস বড্ড বেশি উঠছে জুলিয়ান। ও বলে গেছে এই আন্ডারওয়ার্ল্ডের আসল কিংকে। জি বস। আজ রাতে ওর ডানাটা আমি কেটে দেব। তুষারকে বলো ব্যাকআপ টিম রেডি রাখতে। আমি ঠিক রাত 12টায় স্পটে থাকব। কিং যখন আসে তখন কোনো ভুল হওয়া চলবে না। ইয়েস বস, এভরিথিং উইল বি রেডি। ফোনটা কেটে দিয়ে আবির চশমাটা ঠিক করলো। আবার তার মুখে সেই চেনা বোকা ভাবটা ফিরে এলো। সে ব্যাগটা কাঁধে নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। কেউ কল্পনাতেও ভাবতে পারবে না এই ছেঁড়া স্যান্ডেল পরা ছেলেটি আসলে পুরো এশিয়ান আন্ডারওয়ার্ল্ড কাঁপানো অদৃশ্য মাফিয়া ডন, যাকে সবাই চেনে কিং নামে। এরপর ভার্সিটি শেষ করে আবির তার বাসায় যায়। একটি কুটিরে সে বসবাস করে। বাসায় গিয়ে ল্যাপটপে তার কিছু গোপনীয় জিনিস চেক করার পর মনে মনে হাসতে হাসতে সে বলল, কিং আবিরের সাথে পাল্লা দিলে কেউ টিকতে পারে না। রাত এখন 11:45। শহরের বুড়িগঙ্গা নদীর তীরের পুরনো ডক ইয়ার্ডটি এখন ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। কেবল নদীর পানির ছলছল শব্দ আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। ঠিক তখনই 3টে কালো রঙের দামি প্রাডো গাড়ি এসে ডকইয়ার্ডের মূল ফটকের সামনে থামল। গাড়ি থেকে নেমে এলো প্রায় 25-30 জন শুট পরা আধুনিক অস্ত্রে সজ্জিত বডিগার্ড। মাঝখানের গাড়ি থেকে নামলেন ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের কুখ্যাত ইন্টারন্যাশনাল লিডার রড্রিগেজ। মুখে দামি চুরুট, চোখে নিষ্ঠুর চাহনি। রড্রিগেজ তার ডান হাত এবং লোকাল কন্ট্যাক্ট জুলিয়ানের দিকে তাকিয়ে কুৎসিতভাবে হেসে উঠলেন। হোয়াট হ্যাভেন জুলিয়ান, তোমার সেই তথাকথিত কিং কোথায়? এশিয়ান আন্ডারওয়ার্ল্ড নাকি তার ইশারাই চলে? অথচ ইন্টারন্যাশনাল ডিল করতে আমাকে এখানে 15 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখেছ। কিং সময়ের ব্যাপারে ভীষণ পাক্কা রড্রিগেজ। আর মনে রাখবেন, আপনি যার সাথে ডিল করতে এসেছেন তিনি শুধু একজন ডন নন, এই আন্ডারওয়ার্ল্ডের ভাগ্য বিধাতা। ভাগ্যবিধাতা মাই ফুট। আজকে এই ডার্ক ওয়াইডে নতুন রুলস তৈরি হবে। মাদকের নতুন কনসাইনমেন্ট পুরো শহরে সাপ্লাই হবে, আর লাভ হবে 50-50।
কিং রাজি না হলে এই ডকইয়ার্ডটি হবে তার কবরস্থান। আমার 50 জন হাইলি ট্রেন্ড জ্ঞানম্যান চারপাশ ঘিরে রেখেছে। ঠিক তখনই ডকইয়ার্ডের ভিতরে অন্ধকার থেকে একটি ধীর স্থির কিন্তু ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। খট খট খট। সবাই চমকে উঠে সেদিকে নিজেদের স্বয়ংক্রিয় রাইফেল তাক করল। অন্ধকার ভেদ করে হেঁটে আসছেন একজন পুরুষ, তবে তার পরনে কোনো জাঁকজমকপূর্ণ পোশাক নেই। একটি কুচকুচে কালো লং কোট, মুখে কালো মেটালিক মাস্ক যা তার অর্ধেক মুখ ঢেকে রেখেছে, আর চোখে হাইটেক 9 ভীষণ লেন্স। তার প্রতিটি পদক্ষেপে যেন যমদূতের আগমন বার্তা। আবির তার ভয়েস মডুলেটর ব্যবহার করে গম্ভীর ধাতব ও রাজকীয় কণ্ঠে রড্রিগেজকে বলল, যে ডকইয়ার্ডে তুমি দাঁড়িয়ে আছো রড্রিগাজ, সেটার মাটি চিবিয়ে খাওয়ার যোগ্যতাও তোমার ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের নেই। সো ইউ আর দি কিং, বাস্ট ছেলে একটা। শোনো কিং, সোজা কথায় ডিল সাইন করো। এশিয়ায় ড্রাগসের বিজনেস এখন থেকে আমি কন্ট্রোল করব। তুমি শুধু ব্যাকআপ দেবে। আবির ঠান্ডা গলায় হাসল, যা শুনে বডিগার্ডদের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে গেল। তারা ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গেল। আবির রড্রিগেজকে আরও বলল, কিং কখনো বিষের ব্যবসা করে না রড্রিগাজ। আমি আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতা হাতে নিয়েছি এই জগৎটাকে একটা নিয়মের মধ্যে রাখতে, দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য নয়। জুলিয়ান, কনসাইনমেন্টে কি আছে? বস, ওরা সীমান্ত পার করে 500 কেজি কোকেন আর মারাত্মক সব কেমিক্যাল ড্রাগস এনেছে। এই শহরে সাপ্লাই দেওয়ার প্ল্যান। ভেরি গুড রড্রিগাজ, তোমার শাস্তি নির্ধারিত হয়ে গেছে। এই দেশের মাটিতে পা রেখে এখানে মাদক চড়ানোর চেষ্টা করার একটাই শাস্তি, মৃত্যু। ফায়ার, শুট হিম, মেরে ফেলে কে। রড্রিগেজের নির্দেশে সাথে সাথেই চারপাশ থেকে ট্যাট ট্যাট শব্দে গুলির আওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে চারপাশ নিস্তব্ধ রইল। রড্রিগেজের বডিগার্ডরা ট্রিগার চাপার আগেই আচমকা ডকইয়ার্ডের চারপাশের ছাদ থেকে স্নাইপারের লাল লেজার লাইট এসে রড্রিগেজের প্রতিটি লোকের কপালে স্থির হলো। আবিরের পার্সোনাল এলিট ফোর্স তুষারের নেতৃত্বে শখানিক সশস্ত্র কমান্ডো অন্ধকার থেকে চিতাবাঘের মতো লাফিয়ে পড়ল। কোনো সুযোগ পাওয়ার আগেই ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের বডিগার্ডদের অস্ত্র কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেওয়া হলো। মাত্র 2 মিনিটে পুরো এলাকা কিংয়ের নিয়ন্ত্রণে চলে এলো। রড্রিগেজ ভয়ে কাঁপতে কাঁপতে 2 পা পিছিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমার ব্যাকআপ টিম কোথায়? আবির ধীরে ধীরে রড্রিগেজের দিকে এগিয়ে যেতে যেতে কোটের ভেতর থেকে সাইলেন্সারযুক্ত আধুনিক পিস্তলটি বের করল। রড্রিগেজের দিকে পিস্তল ঠেকিয়ে আবির বলল, তোমার ব্যাকআপ টিমকে বর্ডারে আমার হাইটেক ফোর্স আগেই নিউট্রালাইজ করে দিয়েছে। আর শোনো, যারা মনে করে আন্ডারওয়ার্ল্ড মানি অন্যায় আর অপরাধের রাজত্ব, তারা বোকা। এই আন্ডারওয়ার্ল্ড আমি চালাই, যাতে তোমাদের মতো নোংরা মাফিয়ারা সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আই অ্যাম দ্য ল হিয়ার। আবিরের পিস্তল থেকে নিখুঁত নিশানায় গুলি দুটো বের হয়ে রড্রিগেজের 2 হাঁটু ঝাঁঝরা করে দিল। রড্রিগেজ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আবির তার বুট জুতো দিয়ে রড্রিগেজের বুকের উপরে চাপ দিয়ে ধরল। তুষার, এই সব করা ড্রাগসের কন্টেনারে আগুন লাগিয়ে দাও, একটা দানাও যেন এই শহরের ভেতরে না ঢুকে। আর রড্রিগেজকে ইন্টারন্যাশনাল ক্রাইম ব্রাঞ্চের দোরগড়ায় এমনভাবে বেঁধে রেখে আসো যাতে ও সারা জীবন জেলের ভাত খায়। ইয়েস বস। দেশের ক্ষতি যারা করবে, কিং তাদের ক্ষমা করবে না। ইয়েস বস, আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হবে। আবির তার হাত ঘড়ির দিকে তাকালো। রাত 12টা বেজে 15 মিনিট। কাল ভার্সিটির ফার্স্ট পিরিয়ডের ক্লাস টেস্ট। সে দীর্ঘশ্বাস ফেলে মুখের মাস্ক আর কোটটা খুলতে খুলতে ডকইয়ার্ডের পিছনের অন্ধকারের দিকে হেঁটে গেল। সেখানে তার সাধারণ মলিন কাপড়ের ব্যাগ আর পুরনো ছেঁড়া স্যান্ডেল জোড়া রাখা আছে। কিং আবার নিজের খোলসে ঢুকে যাচ্ছে। সে তার নিজের খোলসে ঢোকার পর মনে মনে বলল, কিং থাকতে কোনো অন্যায় অবিচার হতে দিবে না, আর এই কিংকে তার আসল খুলেসে দেখে এত সহজ না। এরপর আবির তার বাসায় ফিরে যায়।
পরদিন সকাল 9টা। ঢাকা শহরের নাম করা সেই এলিট ইউনিভার্সিটির করিডর। রোদ ঝলমলে সকাল। ছাত্রছাত্রীরা যে যার মতো গল্প করছে। আবির ক্লাসের করিডর দিয়ে হেঁটে আসছে। তার পরনে আজ একটা ধোয়া কিন্তু রংচটা খয়েরি রঙের শার্ট, চোখে সেই মোটা ফ্রেমের চশমা, আর পায়ে সেই সেলাই করা বাটার স্যান্ডেল। সে মাথা নিচু করে নিজের খাতাটা বুকে জড়িয়ে ধরে হাঁটছে। ঠিক তখনই করিডোরের মোড়ে রাফসান এবং তার দলবল আবার তার পথ আটকে দাঁড়ালো। রাফসানের হাতে দামি আইফোন। সে কাল রাতের ডকইয়ার্ডের অপারেশনের ব্রেকিং নিউজ দেখছিল আর বন্ধুদের সাথে আলোচনা করছিল। আবিরকে দেখে সে ফোনটা পকেটে ঢুকিয়ে কুৎসিতভাবে হাসলো। ওরে ভাই, দেখ দেখ, আমাদের টপার ভিখারি আবির চলে এসেছে। কিরে, কাল রাতে ঘুম ভালো হয়েছে নাকি চেরা কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছিলি? আবির ভয় পাওয়ার অভিনয় করে শরীরটা একটু কুকড়ে নিল। সে চশমাটা নাকের উপরে ঠেলে দিয়ে আমতা আমতা করে বলল, সালাম রাফসান ভাই। হ্যাঁ ভাই, কাল রাতে পড়ালেখা করতে করতে একটু রাত হয়ে গিয়েছিল। আজকে ক্লাস টেস্ট আছে তো একটু ছেড়ে দিন না ভাই, লাইব্রেরিতে যাব। পড়ালেখা করে তো একেবারে জজ ব্যারিস্টার হয়ে যাবি। তুই জানিস কাল রাতে এই শহরে কি হয়েছে? কি হয়েছে রাফসান ভাই? ইন্টারন্যাশনাল মাফিয়া কিং নাকি ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের কোটি কোটি টাকার ড্রাগস পুড়িয়ে ছাই করে দিয়েছে। কিংয়ের নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আর তোকে দেখ, একটা থাপ্পড় দিলে মনে হয় এক্ষুনি জ্ঞান হারাবি। আবির মনে মনে হাসল, কিন্তু মুখে সে চরম ভয়ের অভিব্যক্তি ফুটিয়ে তুলল। সে ভাবল, তোরা যার গল্প করে খাচ্ছিস সে তোর সামনে দাঁড়িয়ে আছে রে মূর্খ। ওরে বাবা, মাফিয়া কিং! খুব বিপজ্জনক মানুষ মনে হয় ভাই। আমার এসবে কাজ নেই, আমি গরিব মানুষ, পড়াশোনা করতে এসেছি। রাফসান আবিরের পর শার্টের কলার ধরে দেয়ালে ঠেসে ধরল। এরপরে খুব তীক্ষ্ণ গলায় রাফসান আবিরকে বলল, পড়াশোনা করবি ভালো কথা, কিন্তু কাল যে তোকে রিয়া বাঁচালো ওটা অহংকার দেখাবি না। রিয়া পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মেয়ে হতে পারে, কিন্তু আমি রাফসান, এই ক্যাম্পাসের ডন। তুই যদি আর একবার রিয়ার আশেপাশে ঘেঁষিস তোকে এই ছাদ থেকে ফেলে দিব, বুঝলি? আবিরের ভেতরের কিং এক মুহূর্তের জন্য জাগ্রত হতে চাইল। তার হাতের আঙুলগুলো শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হলো। রাফসানের এই কলার ধরা হাতের কবজিটা 1 সেকেন্ডে ভেঙে ফেলার ক্ষমতা তার আছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল। দেশ ও সমাজের বড় বড় অপরাধীদের ধরার জন্য এই ছদ্মবেশ তার দরকার। সে রাফসানকে কাঁদো কাঁদো গলায় বলল, আর হবে না রাফসান ভাই, আমি রিয়া আপু মানে রিয়ার থেকে দূরে থাকবো, প্লিজ ছেড়ে দিন। ঠিক তখনই পেছন থেকে আবার রিয়ার জুতো খটখট শব্দ শোনা গেল। রিয়া কড়া পায়ে এগিয়ে এসে রাফসানের হাতটা আবিরের গলার থেকে ছিটকে সরিয়ে দিল। রাগান্বিত হয়ে রাফসানকে ধমক দিয়ে রিয়া বলল, রাফসান, তোমার সাহস তো কম নয়। রোজ রোজ তুমি আবিরের গায়ে হাত তোলো কোন সাহসে? এই ভার্সিটি কি তোমার বাপের সম্পত্তি? আরে রিয়া, তুমি সবসময় এই জঞ্জালটার জন্য রেগে যাও কেন? ও একটা আনকালচার্ড গরিব ছেলে, ওর সাথে তোমার মেলামেশা মানায় না। কার সাথে মেলামেশা মানায় সেটা আমি ঠিক করব, তুমি নাও। আবির এই ভার্সিটির টপার, ও নিজের মেধা দিয়ে এখানে টিকে আছে। তোমার মতো বাবার টাকায় মাস্তানি করে না। আর একবার যদি আবিরের আশেপাশে তোমাকে দেখি, আমি প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব, মনে রেখো। রাফসান রিয়ার কড়া কথা শুনে দাঁত কিরমির করল। সে তার বন্ধুদের দিকে ইশারা করে বলল, চল এখান থেকে। রিয়া, তুমি ভুল করছো। এই ক্ষেত্রের জন্য তুমি আমার সাথে শত্রুতা করছো, এর ফল ভালো হবে না। রাফসান দলবল নিয়ে চলে গেল। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে আবিরের দিকে তাকালো। আবির তখনও দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে, যেন সে ভীষণ লজ্জিত ও ভীত। তুমি ঠিক আছো তো আবির? ওরা তোমাকে কোনো আঘাত করেনি তো? না রিয়া, আমি ঠিক আছি। তুমি আবার মিছিমিছি ওদের সাথে ঝামেলা করলে। আমি তো মানিয়ে নিতে পারি, ওনারা বড় লোক, ওনাদের সাথে আমাদের মতো গরিবের পাঙ্গা নেওয়া ঠিক না। তোমার এই একটাই সমস্যা আবির, তুমি এত মেধাবী অথচ তোমার নিজের কোনো আত্মসম্মান বোধ নেই। কেন তুমি ওদের সামনে এভাবে গুটিয়ে থাকো? রিয়া, আমি গরিব মানুষ, এখানে কত কষ্ট করে পড়তে আসছি, ওদের সাথে ঝামেলা করে লাভ কি? কিন্তু তোমার এই চোখের দিকে তাকালে আমার মাঝে মাঝে মনে হয় তুমি যা দেখাচ্ছ আসলে তুমি তা নও।
তোমার ভিতরে অন্য কেউ একজন আছে। রিয়ার শেষ কথাটা শুনে আবিরের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। সে নিজেকে আরও সামলে কন্ট্রোল রাখার চেষ্টা করল। সে মনে মনে ভাবল, মেয়েটার অবজারভেশন ক্ষমতা তো দারুণ। ওকে কিছু আজ করতে পেরেছে, তবে বাইরে সে বিন্দুমাত্র তা প্রকাশ পেতে দিল না। কিছুক্ষণ পর আবির আমতা আমতা করে রিয়াকে বলল, ও আসলে আমি তো ছোটবেলা থেকে গ্রামের শান্ত স্বভাবের ছিলাম, তো তাই শহরের এসব মারামারি বুঝি না। যাই হোক, আজকে প্রফেসর জামানের ক্লাসে কঠিন একটা সারপ্রাইজ টেস্ট আছে, চলো ক্লাসে যাই। হ্যাঁ হ্যাঁ চলো, তোমার তো আবার পড়াশোনা ছাড়া দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান নেই। রিয়া আগে আগে হেঁটে ক্লাসের দিকে চলে গেল। আবির তার পেছনে হাঁটতে হাঁটতে পকেট থেকে তার পুরনো বাটন ফোনটা বের করলো। স্ক্রিনে জুলিয়ানের একটা নতুন মেসেজ ভেসে উঠেছে। বস, শহরের সুনামধন্য বিজনেসম্যান এবং সমাজসেবক আসলাম চৌধুরীর আড়ালে বড় একটা সিন্ডিকেট কাজ করছে। ওরা এতিমখানার জমি দখল করে অস্ত্রগুদাম বানানোর পায়তারা করছে। আজ সন্ধ্যায় ওটার ডিল হবে। আবির মেসেজটা পড়ে মনে মনে হাসল, কারণ সে খুব ভালো করেই জানে এই আসলাম চৌধুরী আসলে কেউ নন, স্বয়ং রিয়ার নিজের বাবা। আবিরের চোখ দুটো আবার সেই পরিচিত শীতল ও রহস্যময় চাহনিতে ভরে উঠল। সে ভাবল, রিয়া, তুমি জানো না তোমার নিজের গড়ে কত বড় অন্যায়ের পাহাড় জমে আছে। সমাজকে পরিষ্কার করার এই মিশনে এবার আমাকে তোমার বাবার মুখোমুখি হতে হবে। কিং কাউকে রেহাই দেয় না। আবির ফোনটা পকেটে ঢুকিয়ে মুখে আবার সেই লাজুক হাসি মেখে ক্লাসরুমের ভেতরে পা রাখল। ক্লাসরুমের ভেতরের পরিবেশটা বেশ থমথমে। প্রফেসর জামান বোর্ডে জটিল একটা ইকোনমিক্সের থিওরি লিখছেন এবং একের পর এক কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। সামনের সারিতে বসা রিয়া গভীর মনোযোগ দিয়ে লেকচার তুলছে, কিন্তু পেছনের বেঞ্চে বসা আবিরের মন তখন পড়ে আছে সন্ধ্যার সেই মিশনে। সে যান্ত্রিকভাবে খাতায় স্যারের লেকচার তুলছে আর মাথার ভেতরে সাজাচ্ছে আসলাম চৌধুরীর অস্ত্র গুদাম ধ্বংস করার নিখুঁত ব্লুপ্রিন্ট। ঠিক তখনই প্রফেসর জামান চশমাটা নাকের ডগায় নামিয়ে পুরো ক্লাসের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, এই থিওরির যে গণিতিক ব্যাখ্যা আমি মাত্র দেখলাম, লুপ হোলটা কেউ বের করতে পারবে? ক্লাসে এমন কেউ আছো যার মাথা এত দূর চলে? পুরো ক্লাস নিস্তব্ধ। রাফসান আর তার বন্ধুরা পিছনের বেঞ্চে মোবাইল টিপছিল। স্যারের প্রশ্ন শুনে তারা একে অপরের দিকে তাকালো। রিয়াও কপালে ভাঁজ ফেলে খাতার দিকে তাকিয়ে ভাবছে। ঠিক তখনই পেছনের বেঞ্চি থেকে একটা রোগা মলিন হাত আলতো করে উপরে উঠল। স্যার, আমি একটু ট্রাই করব। দেখ, ক্ষেতটা পণ্ডিত্য দেখ। স্যারকে ইমপ্রেস করে স্কলারশিপের টাকাটা যাতে ওর পকেটে ঢুকাতে পারে সেই ধান্দা। হ্যাঁ আবির, এসো বোর্ডে এসে দেখাও। আবির মাথা নিচু করে গায়ের খয়েরি শার্টটা টেনে টুনে ডাস্টার আর চক হাতে নিল। মাত্র 30 সেকেন্ড। বোর্ডে খটখট শব্দে সে এমন এক সমীকরণ দাঁড় করালো যা খুদ প্রফেসর জামানকে স্তব্ধ করে দিল। পুরো ক্লাস হা করে আবিরের দিকে তাকিয়ে রইল। রিয়া মৃদু হেসে মাথা নাড়ল। তার চোখে আবিরের জন্য এক অদ্ভুত শ্রদ্ধা। এক্সিলেন্ট আবির, ব্রিলিয়ান্ট। তোমার মেধার কোনো তুলনা হয় না। যাও সিটে গিয়ে বসো। আবির আবার সেই ভীতু ভাবটা মুখে এনে থ্যাংক ইউ স্যার বলে পিছনের বেঞ্চে গিয়ে বসল। ক্লাস শেষ হতেই রিয়া আবিরের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। তার চোখে এক রাশ কৌতূহল। আবির, তুমি আসলে একটা জিনিয়াস, কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢোকে না, যে এই ছেলে এত কঠিন থিওরি এক পলকে সমাধান করে দিতে পারে, সে রাফসানের মতো একটা ফালতু ছেলের সামনে কেন ভয়ে কাঁপতে থাকে? তোমার এই দুটো রূপ আমি ঠিক মিলাতে পারছি না। আসলে রিয়া, খাতার অঙ্ক আর বাস্তবের মারামারি তো এক নয়। খাতার অঙ্ক মাথা দিয়ে করা যায়, কিন্তু রাফসান ভাইদের সাথে লড়তে গেলে ক্ষমতা আর টাকা লাগে, যা আমার নেই। আমি স্রেফ শান্তিতে পড়াশোনা শেষ করে একটা চাকরি পেতে চাই। তোমার এই অতি সাধারণ চিন্তাটাই মাঝে মাঝে আমার ভালো লাগে, আবার রাগও ধরায়। আচ্ছা শোনো, আজ বিকেলে কি তুমি ফ্রি আছো? আমার ইকোনমিক্সের ওই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দিতে পারবে? আবির মনে মনে চমকে উঠল।
আজ বিকেলে তো তাকে আন্ডারওয়ার্ল্ডের মিটিংয়ে বসতে হবে। আসলাম চৌধুরীর মানে রিয়ার বাবার ফাইলটা স্টাডি করতে হবে। সে রিয়াকে সরাসরি না করতে পারল না, আবার হ্যাঁও বলতে পারল না। একটু পর রিয়াকে ঠান্ডা গলায় বলল, ইয়ে রিয়া, আজ আজ বিকেলে আসলে আমার একটা টিউশনি আছে। আজ না করে যদি কাল লাইব্রেরিতে বসি, তোমার কি খুব সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, কালই হবে, সাবধানে যেও। রিয়া ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পরে আবির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে দ্রুত তার মলিন ব্যাগটা কাঁধে নিয়ে ভার্সিটির পেছন গেট দিয়ে বের হয়ে গেল। কেউ খেয়ালও করলো না যে এই ছেলেটি প্রতিদিন মেন গেট দিয়ে বের না হয়ে পিছনের নির্জন গলিটা কেন ব্যবহার করে। দৃশ্য পরিবর্তন। বিকেল 5:30। শহরের এক প্রান্তে একটি পরিত্যক্ত চারকোল ফ্যাক্টরি। বাইরে থেকে দেখলে মনে হবে এটি বহু বছর ধরে বন্ধ, কিন্তু এর ভূগর্ভস্থ অংশে রয়েছে এক অত্যাধুনিক কমান্ড সেন্টার, যেখানে রয়েছে ডজন খানিক স্যাটেলাইট স্ক্রিন, হাইটেক সার্ভার আর অস্ত্রাগার। আবির সেখানে প্রবেশ করতেই জুলিয়ান এবং তুষার অত্যন্ত শ্রদ্ধার সাথে সোজা হয়ে দাঁড়িয়ে মাথা নত করল। আবিরের পরনে এখন আর সেই খয়েরি শার্ট নেই। সে একটি দামি রেশমি কালো শার্ট আর একটা ট্রাউজার পরে আছে। চোখের চশমাটা টেবিলের উপরে রাখা। চশমা ছাড়া তার চোখ দুটো যেন তলোয়ারের চেয়েও ধারালো। আসলাম চৌধুরীর ফাইলটা দাও জুলিয়ান। এই নিন বস। আসলাম চৌধুরী শহরের বুকে তিনি একজন বড় বিজনেসম্যান এবং নামকরা ডন, কিন্তু পর্দার আড়ালে তিনি ব্ল্যাক মার্কেট এর সাথে যুক্ত। ঢাকার উপকণ্ঠে একটি বড় সরকারি এতিমখানা আছে, যেখানে প্রায় 300 অনাথ শিশু থাকে। কিন্তু এখন সেই জায়গা কি হয়েছে? আসলাম চৌধুরী সেই জায়গাটা জোরপূর্বক দখল করে আন্ডারগ্রাউন্ডে একটা বড় অস্ত্রের ডিপো বানানোর চুক্তি করেছেন বিদেশি এক ডিলারের সাথে। আজ রাত 9টায় তিনি এতিমখানার জমি হস্তান্তরের পেপারে চাল সই করাবেন। আবির ট্যাবের স্ক্রিনে আসলাম চৌধুরীর ছবিটার দিকে তাকিয়ে চোখ দুটো ছোট করে আনলো। সে আসলাম চৌধুরীর ছবির দিকে তাকিয়ে বলল, এতিম শিশুদের মাথার ছাদ কেড়ে নিয়ে অস্ত্রের গোদাম? ক্ষমতার টাকার লোভে মানুষ কত নিচে নামতে পারে। বস, আসলাম চৌধুরীর নিজস্ব একটা বড় গ্যাং আছে। তাছাড়া পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকায় পুলিশও ওদের ঘাটায় না। আমরা কি ডিরেক্টলি ফোর্স নিয়ে অ্যাটাক করব? না তুষার, আসলাম চৌধুরীকে সমাজ একজন ভালো মানুষ হিসেবে চেনে। আমি যদি তাকে সরাসরি মেরে ফেলি বা তার উপর হামলা করি, মানুষ তাকে শহীদ বানিয়ে দেবে। কিং শুধু অপরাধীকে শাস্তি দেয় না, তার অপরাধের মুখোশটাও টেনে খুলে। তাহলে আপনার প্ল্যান কি বস? আজ রাতে আসলাম চৌধুরী যখন তার প্রাইভেট অফিসে বিদেশি ডিলারের সাথে বসবেন, তখন আমি নিজেই সেখানে যাব। ইয়েস বস। আর তুষার, এতিমখানার আশেপাশে আমাদের লোক সিভিল রেসে মোতায়েন করো। একটা বাচ্চারও যেন কোনো ক্ষতি না হয়। আর আসলাম চৌধুরীর সমস্ত অবৈধ ব্যাংক অ্যাকাউন্টের ডেটা হ্যাক করে সেই টাকাগুলো এতিমখানা ট্রাস্ট ফান্ডে ট্রান্সফার করার ব্যবস্থা করো। ইয়েস বস। আইটি টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে। রাত 9টার মধ্যে ওদের সব অ্যাকাউন্ট আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আবিরের এমনই সময় রিয়ার কথা মনে পড়ল। সে নিজের পিস্তলটি লোড করতে করতে মনে মনে বলল, রিয়া, আমি জানি তুমি একজন সৎ এবং ভালো মনের মেয়ে, কিন্তু তোমার বাবা পাপের গড়ার পূর্ণ হয়ে গেছে। দেশের অনাথ শিশুদের কান্না আমি সইতে পারবো না। আজ রাতে কিং তার নিজের নিয়মে বিচার করবে। রাত তখন 9:15। গুলশানের একটি বিলাসবহুল বহুতল ভবনের টপ ফ্লোরে আসলাম চৌধুরীর ব্যক্তিগত অফিস। কাঁচের বিশাল জানলার ওপাশে পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে। আসলাম চৌধুরী সোফায় বসে দামি স্কচ খাচ্ছেন। তার সামনে বসে আছে একজন বিদেশি স্মাগলার, যার নাম দিমিত্রি। টেবিলের উপরে রাখা আছে এতিমখানার জমির দলিল আর কোটি টাকার ব্রিফকেস। আসলাম চৌধুরী কুৎসিতভাবে হেসে দৌমিত্রিকে বলল, দিমিত্রি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কাল সকালের মধ্যে ওই এতিমখানা করিয়ে দেওয়া হবে। বাচ্চাগুলোকে লাথি মেরে বের করে দেব। ওই প্রাইম লোকেশনে তোমার অস্ত্রের কন্টেনারগুলো একদম নিরাপদে থাকবে, কেউ টের পাবে না। ভেরি গুড মিস্টার চৌধুরী,
আপনার এই কাজের জন্য ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আপনার অ্যাকাউন্টে আরও $5 মিলিয়ন বোনাস পাঠানো হবে। জাস্ট এই পেপারে সাইন করুন। আসলাম চৌধুরী যেই কলমটা হাতে নিয়ে দলিলের উপরে সই করতে যাবেন, ঠিক তখনই পুরো রুমের বিদ্যুৎ চলে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। আসলাম চৌধুরী চিৎকার করে গার্ডসদের বললেন, গার্ডস জেনারেটর অন করো। কি হচ্ছে এসব? কিন্তু কোনো গার্ডের আওয়াজ পাওয়া গেল না। তার বদলে শোনা গেল দরজার বাইরে একের পর এক ভারী শরীর মাটিতে আছড়ে পড়ার শব্দ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রুমের ভেতরের এমার্জেন্সি রেড লাইটগুলো জ্বলে উঠল, আর সেই লাল আলোতে দেখা গেল রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। পরনে কালো লং কোট, মুখে সেই মেটালিক হাফ মাস্ক, আর ডান হাতে জলজল করছে সাইলেন্সারযুক্ত পিস্তল। আসলাম চৌধুরী আর দিমিত্রি ভয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। দিমিত্রি তার কোটের ভেতর থেকে গান বের করতে চাইল, কিন্তু তার আগে একটি মৃদু শব্দ হলো এবং দিমিত্রির ডান হাতের কবজি ফুঁড়ে একটি গুলি চলে গেল। দিমিত্রি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। তো তুমি কে? এখানে কিভাবে ঢুকলে? আবার বাইরে 30 জন গাংম্যান ছিল। তোমার এই 30 জন জঞ্জাল এখন যন্ত্রণায় মাটিতে লুটিয়ে আছে, আসলাম চৌধুরী। আর তুমি যার নাম শোনার জন্য কাঁপছিলে, আমি সে। আন্ডারওয়ার্ল্ডের মানুষ আমাকে কিং বলে ডাকে। কিং এর নাম শুনে আসলাম চৌধুরীর মুখের রক্ত চুষে নিল। সে ভয়ে ভয়ে বলল, কি কিং? কিন্তু আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার এই ডিলে আন্ডারওয়ার্ল্ডের সবার লাভ হবে। আপনি চাইলে আপনাকেও আমি শেয়ার দেব। আবির ধীরে ধীরে এগিয়ে এসে দলিলগুলো হাতে নিল এবং এক ছটকায় সেগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিল। আবির আসলাম চৌধুরীকে বলল, কিং অন্যায়ের বখরা নেয় না চৌধুরী। তুমি ভেবেছ এতিম বাচ্চাদের রাস্তায় বসে তুমি কোটি টাকার ব্যবসা করবে আর কিং চুপ করে থাকবে? আমাকে ক্ষমা করে দিন কিং, আমি এই ডিল ক্যান্সেল করে দিচ্ছি। এতিমখানা যেমন আছে তেমনই থাকবে। প্লিজ আমাকে মারবেন না। আমার একটা মাত্র মেয়ে আছে, ও বড্ড একা হয়ে যাবে। মেয়ের কথা শুনে আবিরের হাতটা এক মুহূর্তের জন্য থমকে গেল। মাস্কের আড়ালে তার চোখ দুটো নরম হলো। সে ভাবল, রিয়ার জন্য হলেও এই লোকটাকে সে আজ প্রাণী মারবে না, কিন্তু শাস্তি তাকে পেতেই হবে। তোমার মেয়ের ভাগ্যের জোরে আজ তুমি বেঁচে গেলে, কিন্তু তোমার পাপের শাস্তি থমকে থাকবে না চৌধুরী। তোমার সমস্ত অবৈধ ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স এখন জিরো। সেসব টাকা এতিমখানার বাচ্চাদের নামে ফিক্সড ডিপোজিট হয়ে গেছে। আর এই নাও তোমার শেষ উপহার। আবির তার পকেট থেকে একটি পেন ড্রাইভ আসলাম চৌধুরীর টেবিলের ল্যাপটপে গুঁজে দিলেন। সাথে সাথে আসলাম চৌধুরীর সমস্ত ড্রাগস ও অস্ত্র স্মাগলিংয়ের ভিডিও, অডিও ক্লিপ আর ডকুমেন্টস দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেলগুলোর লাইভ ব্রডকাস্টিংয়ে চলে গেল। পুরো দেশ এখন লাইভ দেখছে আসলাম চৌধুরীর আসল চেহারা। বাইরে অলরেডি পুলিশের সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। আবির জানালার দিকে এগিয়ে যেতে যেতে আসলাম চৌধুরীকে বলল, পুলিশ আসার আগেই আমি বিদায় নিচ্ছি। আজ থেকে যদি কোনোদিন কোনো গরিব বা অসহায় মানুষের উপর হাত তোলো, তবে পুলিশও তোমাকে কিং এর হাত থেকে বাঁচাতে পারবে না, মনে রাখবে। আসলাম চৌধুরী মাথায় হাত দিয়ে মেঝেতেই বসে পড়লেন, আর আবির এক ঝটকায় জানালার কাঁচ ভেঙে একটি হাইটেক গ্র্যাপলিং হুক গান ফায়ার করে মুহূর্তের মধ্যে অন্ধকারের বুকে মিলিয়ে গেল। পরদিন সকাল। ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আজ যেন উত্তাল সমুদ্র। প্রতিটি ছাত্রছাত্রীর মুখে একটাই আলোচনা, দানবীয় আসলাম চৌধুরীর আসল মাফিয়া রূপ ফাঁস হওয়া এবং পুলিশের হাতে তার গ্রেফতারি। করিডোরের এক কোণে রিয়া বসে আছে। তার চোখ দুটো লাল, অনবরত জল পড়ছে। যে বাবাকে সে এত কাল আদর্শ মেনে এসেছে, সে যে এত বড় অপরাধী, এই ধাক্কাটা সে নিতে পারছে না। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। এমনকি রাফসানও আজ রিয়ার বাবার এই অবস্থা দেখে দূরে সরে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কানাঘুষো করছে। ওই দেখ দেখ সাকিব, আজ রিয়ার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। কলেজ ও আমাকে বারবার অপমান করেছে, আর দেখ কিং এসে ওর বাবার ভালো মানুষের মুখোশটা খুলে দিল। হা হা হা, ঠিক বলেছিস।
ঠিক তখনই রিয়ার সামনে এসে দাঁড়ালো একজোড়া ছেঁড়া বাটার স্যান্ডেল। রিয়া চোখের জল মুছে মাথা তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে আবির, তার চোখে চশমা, কাঁধে মলিন ব্যাগ, কিন্তু তার চাউনিতে আজ কোনো ভয় নেই, বরং এক গভীর সহানুভূতি। আবির তার পকেট থেকে একটা সাধারণ টিস্যু পেপার বের করে রিয়ার দিকে বাড়িয়ে দিল। সে রিয়াকে খুব নরম ও আন্তরিক কণ্ঠে বলল, রিয়া, আমি জানি এই সময় কোনো কথাই তোমাকে সান্ত্বনা দিতে পারবে না, কিন্তু একটা কথা মনে রেখো, মানুষের পাপের দায় তার নিজের, তার সন্তানের নয়। তুমি কালো যেমন সৎ ছিলে, আজও তেমনই আছো। নিজেকে কখনো অপরাধী ভেবো না। রিয়া আবিরের দিকে তাকালো। এই কঠিন বিপদের দিনে যেখানে তার তথাকথিত বন্ধুরা তাকে এড়িয়ে চলছে, সেখানে এই সাধারণ গরিব ছেলেটি তার পাশে এসে দাঁড়িয়েছে। রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আবিরের হাতটা শক্ত করে ধরে কেঁদে উঠল। আবির চুপচাপ দাঁড়িয়ে রইল, তবে তার মনের গভীরে এক নতুন শপথ জাগ্রত হলো। এই মেয়েটির মুখে সে আর কখনো কান্না দেখতে দেবে না। কিন্তু সে কি পারবে তার এই কিং ছদ্মবেশ রিয়ার কাছ থেকে চিরকাল লুকিয়ে রাখতে? আবির রিয়ার কান্না দেখে মনে মনে বলল, তুমি খুব সৎ, তাই তুমি তোমার বাবার এই ঘটনা মানতে পারছো না। ক্যাম্পাসের করিডোরে রিয়া তখনও আবিরের হাতটা শক্ত করে ধরে কাঁদছে। আবির এক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছে। তার ভেতরের আন্ডারওয়ার্ল্ড কিং আজ এক অদ্ভুত দ্বিধায় মগ্ন। যে হাত দিয়ে সে কাল রাতে এক আন্তর্জাতিক মাফিয়ার কবজি উড়িয়ে দিয়েছে, সেই হাতটাই এখন এক অসহায় মেয়ের চোখের জল মোছাতে ব্যস্ত। নিজেকে সামলে নিয়ে আবির আলতো করে নিজের হাতটা সরিয়ে দিল এবং বোকা বোকা মুখভঙ্গিটা আবার ফিরিয়ে আনলো। মাথা চুলকাতে চুলকাতে একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, ইয়ে রিয়া, ক্লাসের সবাই কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে। রাফসান ভাই দেখলে আবার লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। তুমি প্লিজ শান্ত হও, চলো তোমাকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে একটু পানি খাওয়াই। তুমি ঠিক বলেছ আবির, এই স্বার্থপর দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে নেই। যে বাবাকে আমি ফেরেশতা ভাবতাম, তিনি। এইগুলো নিয়ে এখন আর ভেবো না। যাই হোক, থ্যাংক ইউ আবির, এই কঠিন সময় তুমি অন্তত আমার পাশে এসে দাঁড়িয়েছ। রিয়া আর আবির যখন লাইব্রেরির দিকে যাচ্ছিল, ঠিক তখনই দূর থেকে রাফসান আর তার দলবল কুৎসিত ইশারা করে হাসতে লাগলো। আসলাম চৌধুরীর পতনের পর রাফসানের সাহস এখন তুঙ্গে। সে ভাবছে রিয়ার বাবা যেহেতু জেলে, তাই রিয়ার সেই পলিটিক্যাল পাওয়ার আর নেই। এখন রিয়াকে খোঁচানোর এটাই সুবর্ণ সুযোগ। কিরে রিয়া, এত অহংকার ছিল তোর বাবার টাকা আর ক্ষমতা নিয়ে, আজ তো পেপারে দেখলাম তোর বাবা নাকি ইন্টারন্যাশনাল স্মাগলার। তা তুই এখন ভিখারি আবিরের সাথে কোনো নতুন ডিল করছিস? ভাঙা কপাল জোড়া লাগানোর জন্য বুদ্ধি দিচ্ছে নাকি ওই ক্ষেতটা? আরে রাফসান, এখন তো রিয়া আর এই আবিরের স্ট্যান্ডার্ড একদম সেম। একজন জেলের আসামির মেয়ে আর একজন ভিক্ষুকের ছেলে, পারফেক্ট ম্যাচ। রাফসানের বন্ধুদের এই অট্টহাসি রিয়ার বুকে তীরের মতো বিঁধল। সে অপমান সহ্য করতে না পেরে আবার কেঁদে ফেলতে যাবে, ঠিক তখনই আবিরের চোখের মণি দুটো এক পলকের জন্য স্থির হয়ে গেল। চশমার আড়ালে থাকা সেই চোখ জোড়ায় এখন খুনের নেশা। সে নিজেকে চেপে রাখল। এখনই নিজের রূপ প্রকাশ করা যাবে না। আবির হঠাৎ রিয়ার সামনে এসে দাঁড়ালো এবং রাফসানের দিকে হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বলল, রাফসান ভাই, দোহাই আপনার, রিয়া তো কোনো অপরাধ করেনি, ওনাকে আর কিছু বলবেন না ভাই, আমি আপনার পায়ে পড়ছি। রাফসান উচ্চস্বরে হেসে উঠে আবিরের বুকে একটি ধাক্কা দিল এবং রাগী কণ্ঠস্বরে বলল, তোর মতো ভিখারি আমার পায়ে পড়বে, সর সামনে থেকে। ধাক্কা খেয়ে আবির মাটিতে পড়ে যাওয়ার ভান করলো, কিন্তু সে আসলে মাটিতে পড়ার সাথে সাথেই রাফসানের জ্যাকেটের পকেটে একটা ছোট্ট অদৃশ্য লিসেনিং ডিভাইস গুঁজে দিল। আবির মাটিতে বসে তার চশমাটা খুঁজতে খুঁজতে মনে মনে বলল, রাফসান, তোর আয়ু আর মাত্র কয়েকটা দিন। কিংয়ের সামনে দাঁড়িয়ে যে রিয়ার চোখে জল এনেছিস, এর মাসুল তোকে কড়াই গন্ডায় দিতে হবে। রিয়া দ্রুত এগিয়ে এসে আবিরকে টেনে তুলল এবং রাফসানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, তোদের এই নোংরামি আমি দেখে নেব। তারপরে সে আবিরকে নিয়ে লাইব্রেরির দিকে চলে গেল। বিকেল 4টা। ক্লাস শেষ হতেই আবির কোনো দিকে না তাকিয়ে সোজা চলে এলো শহরের উপকণ্ঠে অবস্থিত সেই এতিমখানায়, যেটিকে কাল রাতে সে আসলাম চৌধুরীর হাত থেকে বাঁচিয়েছে।
এতিমখানার ছোট ছোট বাচ্চারা মাঠে খেলছিল। আবিরকে দেখে তারা ডাকতে ডাকতে সবাই ছুটে এলো। আবির ভাইয়া, আবির ভাইয়া। আবির হাসি মুখে ব্যাগ থেকে সস্তা কিছু চকলেট বার করে বাচ্চাদের মাঝে বিলিয়ে দিল। এই নিষ্পাপ হাসির জন্যই আবির আন্ডারওয়ার্ল্ডের ডার্কনেসকে বেছে নিয়েছে। ঠিক তখনই এতিমখানার ম্যানেজিং ট্রাস্টি প্রবীণ রহমান সাহেব এগিয়ে এলেন। তার চোখে আনন্দের জল। আবির বাবা, তুমি শুনেছো কাল রাতে নাকি আন্ডারওয়ার্ল্ডের বিখ্যাত ডন কিং আমাদের এই এতিমখানা বাঁচিয়েছে। শুধু তাই নয়, কে বা কারা যেন আসলাম চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা আমাদের এতিমখানার ট্রাস্ট ফান্ডে ট্রান্সফার করে দিয়েছে। এখন এই বাচ্চাদের আর কোনো অভাব থাকবে না। আল্লাহ কিং এর মঙ্গল করুক। খুব ভালো খবর রহমান দাদু। আল্লাহ আসলেই আছেন, তিনি অসহায়দের কখনো ফেলে দেন না। কিং হয়তো কোনো খারাপ মানুষ, কিন্তু তার হাত দিয়ে অন্তত কিছুটা ভালো কাজ হয়েছে। রহমান সাহেবের সাথে কথা শেষ করে আবির যখন এতিমখানার বাইরে এলো, তখন চারপাশটা বেশ অন্ধকার হয়ে গেছে। সে পকেট থেকে একটি ব্লুটুথ ইয়ারপিস কানে লাগালো এবং রাফসানের পকেটে ফেলে আসা সেই অডিও বাগে টিউন করলো। ওপাশ থেকে রাফসান আর সাকিবের ফিসফিসানি আওয়াজ স্পষ্ট শোনা গেল। হ্যাঁ রে সাকিব, বড় ভাই জিসান মালয়েশিয়া থেকে আজ রাতে ফিরেছে। আসলাম চৌধুরী জেলে যাওয়ার পর এই পুরো শহরের ড্রাগস আর ক্যাসিনোর কন্ট্রোল এখন আমাদের হাতে আসবে। তোর কি জিসান ভাই এর সাথে কথা হয়েছে? হ্যাঁ, জিসান ভাই বলেছে আজ রাত 12টায় বুড়িগঙ্গা সদরঘাট লঞ্চ টার্মিনালে একটা নতুন চালান আসবে। তুই ব্যাকআপ রেডি রাখ। আর হ্যাঁ, ওই আবির আর রিয়াকে কাল ভার্সিটিতে এমন শিক্ষা দিব যাতে ওরা মুখ দেখানোর যোগ্য না থাকে। অডিওটা শোনা মাত্রই আবিরের ঠোঁটের কোণে এক ক্রূর হিংস্র হাসি ফুটে উঠল। সে তার পুরনো বাটন ফোনটা বের করে স্পিড ডায়ালে চাপ দিল। ওপাশ থেকে 1 সেকেন্ডের মধ্যে জুলিয়ানের ভারী গলা ভেসে এলো। ইয়েস বস, কিংস অর্ডারের অপেক্ষায় আছি। জুলিয়ান, তুষারকে বলো সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘেরাও করতে। মালয়েশিয়া থেকে জিসান নামের একটা নতুন ফুকা শহরে ঢুকছে। আসলাম চৌধুরীর জায়গা নেওয়ার চেষ্টা করছে সে। জি স্যার। ও তো বেশ ক্ষমতাশালী লোক বস, ওর সাথে পলিটিক্যাল লিডারদের ভালো কানেকশন আছে। কিংয়ের রাজত্বে কোনো পলিটিক্স চলবে না। জিসান আর তার লোকাল লুক রাফসান দুজনেই আজ রাতে একটা বড় ধাক্কা খেতে যাচ্ছে। বস, আপনি কি ওখানে থাকবেন? ইয়াস, আমি ঠিক রাত 12টায় সদরঘাটে থাকবো। ব্ল্যাক ফোর্সে সবাইকে রেডি রাখো। আজ রাতে একটা নতুন সিন্ডিকেটের সমাধি হবে। ইয়েস বস, এভরিথিং উইল বি ডান। রাত 11:45 সদরঘাট লঞ্চ টার্মিনালের 7 নম্বর ঘাট। বুড়িগঙ্গার কালো পানিতে লঞ্চের সার্চ লাইটের আলো পড়ছে। ঘাটের এক কোণে একটি বড় মালবাহী কার্গো লঞ্চ এসে ভিড়েছে। চারপাশটা একদম শান্ত। লঞ্চ থেকে কালো জ্যাকেট পরা, চোখে কাটা দাগের এক হিংস্র চেহারার লোক নেমে এলো। সেই হলো কুখ্যাত স্মাগলার জিসান। ঘাটে তার জন্য অপেক্ষা করছিল রাফসান এবং তার বেশ কিছু সশস্ত্র ক্যাডার। রাফসান এগিয়ে গিয়ে জিসানের পায়ে হাত দিয়ে সালাম করে বলল, জিসান ভাই, স্বাগতম আপনাকে। আসলাম চৌধুরী জেলে যাওয়ার পর পুরো মাঠ এখন ফাঁকা। এখন আমরা এই শহরের রাজা। ভালো কাজ করেছিস রাফসান। কার্গোর ভিতরে 20 কোটি টাকার হিরোইন আর অবৈধ অস্ত্র আছে। এগুলো কাল সকালের মধ্যে তোদের গোদামে পৌঁছে দিতে হবে। আর হ্যাঁ, শুনেছি এই শহরে নাকি কিং নামের কোনো এক ডন খুব উড়ছে। আরে ভাই, কিং ফিং সব ভুয়া। ওর নিশ্চয় কোনো চোর যে লুকিয়ে কাজ করে। সামনাসামনি আসলে ওনাকে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব। রাফসানের কথা শেষ হতে না হতেই ঘাটের সমস্ত হাই ভোল্টেজ ফ্ল্যাটলাইট হঠাৎ দপদপ করে নিভে গেল। পুরো টার্মিনাল এক গভীর নিশ্চিদ্র অন্ধকারে ঢেকে গেল। জিসান অস্ত্র বের করে চেঁচিয়ে বলল, অ্যালার্ট, কুছ গড়বড় হ্যাঁ, পজিশন নাও। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে একটা অদ্ভুত হুইসেল বা বাঁশির আওয়াজ শোনা গেল। আন্ডারওয়ার্ল্ডের সবাই জানে এই হুইসেলের শব্দ মানে মৃত্যুর পরোয়ানা। কিং এসে গেছেন। ঘাটের ক্রেনের উপর থেকে একটি কালো ছায়া পাখির মতো ডানা মিয়েলে নিচে নেমে আসলো।
পরনে কুচকুচে কালো লং কোট, মুখে সেই মেটালিক হাফ মাস্ক, আর দুই হাতে দুটি সাইলেন্সার লাগানো গ্লোক পিস্তল। ল্যান্ড করার সাথে সাথেই কিংয়ের দুই হাত থেকে আগুনের ফুলকি বের হতে লাগলো। কোনো চিৎকার করার সুযোগ পাওয়ার আগেই জিসানের 4 জন প্রধান গানম্যান কপালের নিখুঁত গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রাফসান ভয়ে তার পিস্তলটা ড্রপ করে দিল। সে জীবনেও এমন নিখুঁত আর দ্রুত ফায়ারিং দেখেনি। জিসান কিংয়ের দিকে গুলি চালাতে চালাতে বলল, মর, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু কিং চিতার গতিতে একটা রোল দিয়ে জিসানের গুলির রেঞ্জ থেকে সরে গেল এবং এক লাফে জিসানের সামনে এসে তার ডান পা দিয়ে জিসানের বুকে এক মারাত্মক কিক মারল। জিসান ছিটকে গিয়ে কাঠের ক্রেটের উপরে আছড়ে পড়ল। কিং 1 সেকেন্ডও আর সময় নষ্ট না করে জিসানের হাতের বন্দুকটা লাথি মেরে ফেলে দিয়ে তার কলার চেপে ধরল। আবির তার ভয়েসের সেই যান্ত্রিক এবং গম্ভীর কণ্ঠে বলল, তুই বলছিলি না রাফসান, কিংকে কেটে বুড়িগঙ্গায় বাসিয়ে দিবি? এই নাও, তোমার কিং তোমার সামনে দাঁড়িয়ে আছে। রাফসান তখন ঘাটের এক কোণে ভয়ে কাঁপতে কাঁপতে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলার মতন অবস্থা। সেই লাল আলোতে কিংয়ের মাস্ক পরা অবয়ব দেখে আর তার হাতের রক্তমাখা পিস্তল দেখে ঠক ঠক করে কাঁপছে। সে ভাবতেও পারছে না যার গল্প শুনে সে এতকাল কাঁপত, সে আজ তার চোখের সামনে। কিন্তু অন্ধকারের কারণে এবং ভয়ে সেই কিংয়ের ভেতরে সেই ক্ষেত আবিরকে চিনতে পারল না। কিং ভাই, আমাদের মারবেন না। আমি জিসানের কথায় এখানে এসেছি, আমি কিচ্ছু জানি না। আবির জিসানকে মাটিতে আছড়ে ফেলে রাফসানের দিকে এগিয়ে গেল। পিস্তলের নলটা রাফসানের কপালে ঠেকিয়ে ঠান্ডা গলায় বলল, তুই ভাবছিস তোকে আমি আজ মেরে ফেলবো? না, তোকে মারলে তো তুই এক পলকে মুক্তি পেয়ে যাবি। তুই কাল সকালে যখন ভার্সিটিতে যাবি তখন দেখবি তোর এই অপরাধের সাম্রাজ্য কিভাবে ধুলে মিশে যায়। অন্ধকারের মধ্য থেকে তুষার আর তার ব্ল্যাক ফোর্সের 50 জন কমান্ডো বের হয়ে এলো। তারা কার্গো লঞ্চের সমস্ত মাদক আর অস্ত্র নিজেদের জিম্মায় নিয়ে নিল। জিসানকে মারধর করে হাত পা বেঁধে ডকের খুঁটির সাথে ঝুলিয়ে দেওয়া হলো। কাল থেকে যদি রিয়ার আশেপাশে তোকে বা তোর কোনো লুককে দেখেছি, তবে এই বুড়িগঙ্গার জল তোর রক্তে লাল হবে, মনে রাখিস। কথাটি শেষ করেই কিং এক ছটকায় টার্মিনালের পেছনের অন্ধকারের দেয়ালে লাফিয়ে উঠে হাওয়া হয়ে গেল। রাফসান ঘাটে হাঁটু গেড়ে বসে জোরে জোরে হাঁপাতে লাগলো। তার পুরো শরীর ভয়ে অবশ হয়ে গেছে। পরের দিন সকাল 10টা, ইউনিভার্সিটির ক্যাম্পাস। আবির তার সেই পুরনো ছেঁড়া বাটার স্যান্ডেল আর মলিন খয়েরি শার্টটা পরে মাথা নিচু করে করিডোর দিয়ে হাঁটছে। তার মুখভঙ্গি অবিকল সেই বোকা আর ভীতু ছাত্রের মতো। ঠিক তখনই সামনে থেকে রাফসান এবং তার বন্ধুদের আসতে দেখা গেল। কিন্তু আজ রাফসানের চোখে কোনো সানগ্লাস নেই, তার মুখে কোনো অহংকার নেই, তার চেহারা ফ্যাকাশে, চোখ দুটো আতঙ্কে বসা। কাল রাতের ট্রমা সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। আবিরকে সামনে থেকে আসতে দেখে রাফসান আচমকা থমকে দাঁড়ালো। আবির ভয় পাওয়ার ভান করে 2 পা পিছিয়ে গেল। রাফসান ভাই, সরি ভাই, আমি জাস্ট ক্লাসে যাচ্ছিলাম, আমাকে মারবেন না প্লিজ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাফসান কোনো কথা না বলে উল্টো আবিরের সামনে থেকে চোখ নামিয়ে নিল এবং অত্যন্ত ভয়ে ভয়ে একপাশে সরে গিয়ে আবিরকে যাওয়ার রাস্তা করে দিল। রাফসানের বন্ধুরা আবিরের দিকে এমনভাবে তাকালো যেন তারা কোনো ভূত দেখছে, কারণ কাল রাতে কিং তাদের ঠিক এই নির্দেশই দিয়েছিল, গরিবদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। আবির মনে মনে এক বিজয়ীর হাসি হাসল। সে চশমাটা নাকের উপরে ঠিক করে নিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। ক্লাসের দরজায় রিয়া দাঁড়িয়েছিল। সে রাফসানের এই আচরণ দেখে অবাক হয়ে আবিরের দিকে তাকালো। আবির, এটা কি দেখলাম? রাফসান তোমাকে দেখে ভয় পেয়ে রাস্তা ছেড়ে দিল। যে ছেলে কালও তোমাকে মাটিতে ফেলে দিল, আজ তার এই অবস্থা কেন? কাল রাতে কি অলৌকিক কিছু ঘটেছে? কই রিয়া, ওনার হয়তো আজ মন ভালো আছে, তাই গরিব মানুষের উপর দয়া করছেন। আমার মতো ক্ষেতকে মারলে ওনাদের হাত নোংরা হবে তো, তাই হয়তো। চলে চলো, ক্লাসের সময় হয়ে গেছে। রিয়া আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার মনের ভেতরে সন্দেহটা আরও তীব্র হলো। কাল রাতে শহরের
আরেক বড় ডন জিসানের পতন হয়েছে, আর আজ সকালে রাফসানের এই পরিবর্তন। আর এই সব কিছুর মাঝে এই অদ্ভুত শান্ত মেধাবী ছেলে আবির। রিয়া মনে মনে ভাবল, আবির, তুমি যতই লুকাও না কেন, তোমার এই চুপ করে থাকার রহস্যের শেষ আমি দেখেই ছাড়ব। ক্লাসরুমের এসির ঠান্ডা বাতাসও আজ রাফসানের কপালের ঘাম শুকাতে পারছে না। সে পেছনের বেঞ্চে বসে কাঁপছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে কাল রাতে সেই কুচকুচে কালো লংকোট আর মেটালিক মাস্ক পরা মানুষটি। পাশের সিট থেকে সাকিব ফিসফিস করে বলল, কিরে রাফসান, ওই খ্যাত আবিরকে দেখে তুই ওভাবে সাইড দিলি কেন? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমাদের ইমেজের কি হবে? চুপ কর সাকিব, একদম চুপ কর। তুই জানিস না কাল রাতে সদরঘাটে কি হয়েছে? কিং, সে আসল কিং, আমার কপালে বন্দুক ঠেকিয়েছিল। ও আমার কলিজা চিনে গেছে। কিন্তু ও তোকে এমন কি বলেছে যার জন্য তুই এত ভয় পাচ্ছিস? ও বলেছে যদি আর কোনোদিন কোনো গরিবের ওপর হাত তুলি, বুড়িগঙ্গার জল আমার রক্তে লাল হবে। আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। সাকিব রাফসানের কথা শুনেই স্তব্ধ হয়ে গেল। পুরো ক্যাম্পাসের ডন রাফসান আজ একটা অদৃশ্য ছায়ার ভয়ে জীবিত লাশ হয়ে আছে। এদিকে ক্লাসের একদম পিছনের বেঞ্চে বসে আবির অত্যন্ত মনোযোগ দিয়ে প্রফেসর জামানের ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড ক্রাইম সিন্ডিকেটের উপরে দেওয়া লেকচার শুনছে। চশমার আড়াল থেকে সে আর চোখে রাফসানের অবস্থা দেখল এবং মনে মনে একচিলতে হাসল। ভয় ভালো রাফসান, ভয় মানুষকে সীমানার ভিতরে রাখতে শেখায়, কিন্তু তোর মতো পাপীদের জন্য শুধু ভয় যথেষ্ট নয়, সম্পূর্ণ ধ্বংস অনিবার্য। ক্লাস শেষ হওয়ার বেল বাজতেই রিয়া তার ব্যাগটা কাঁধে নিয়ে আবিরের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। রিয়ার চোখে আজ এক নতুন ধরনের অনুসন্ধিৎসু দৃষ্টি। সে আবিরের খাতার দিকে তাকালো। আবির খাতায় জটিল সব অর্থনৈতিক সমীকরণের মাঝে অত্যন্ত নিখুঁত একটা জ্যামিতিক নকশা এঁকে রেখেছে, যা দেখতে অনেকটা কোনো ভবনের স্ট্রাকচারাল ব্লু প্রিন্টের মতো। আবির রিয়াকে দেখে দ্রুত হাত দিয়ে খাতাটা বন্ধ করে ফেলল। এটা দেখে ভ্রু কুচকে আবিরকে বলল, কি লুকালে আবির? আর ওটা কিসের ম্যাপ ছিল? তুমি কি ইকোনমিক্স ক্লাসে বসে আর্কিটেকচারের পড়াশোনা করছো? রিয়ার কথা শুনে আবির হঠাৎ চমকে ওঠে। চিরি আর চোখের দিকে তাকিয়ে একটি বোকা হাসি দিল। রিয়ার প্রশ্নের জবাবে আমতা আমতা করে আবির বলল, আরে না রিয়া, আসলে ওটা কিছু না। গ্রামে আমাদের একটা পুরনো মাটির ঘর আছে, ওটা ভেঙে নতুন একটা ছোট্ট ঘর তোলার কথা ভাবছিলাম, তাই একটু কাটাকুটি করছিলাম আর কি। তুমি কিছু বলবে? আবিরের উত্তর শুনে রিয়া গভীরভাবে আবিরের চোখের দিকে তাকানো। সে আবিরের চোখে যতবার তাকায় ততবার তার সন্দেহ বেড়ে যায়। কিছুক্ষণ পর রিয়া আবিরকে বলল, তোমার মাটির ঘরের নকশায় সাইলেন্সার এবং সিকিউরিটি ক্যামেরা বসানোর গ্রিড কেমন ছিল আবির? আমি কিন্তু অন্ধ নই। রিয়ার এই প্রশ্নে আবিরের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বুঝতে পারল এই মেয়েটার বুদ্ধিমত্তা তার ধারণার চেয়েও অনেক বেশি। নিজেকে সামলে নিয়ে সে চশমাটা নাকের উপরে আরেকটু ঠেলে দিয়ে বলল, ধুর রিয়া, ওটা সিকিউরিটি ক্যামেরা না, ওগুলো জানালার পয়েন্ট। আমি গরিব মানুষ, এত হাইটেক জিনিস কই পাবো? আচ্ছা, তুমি কাল বলেছিলে না ইকোনমিক্সের ওই চ্যাপ্টারটা বুঝতে চাও? চলো আজ লাইব্রেরিতে বসি। আচ্ছা চলো। আবিরের এই কথা ঘোরানোটা রিয়ার মনে সন্দেহ আরও বাড়িয়ে দেয়। সে আবিরের সাথে হাঁটতে হাঁটতে যেতে যেতে আবিরের দিকে তাকিয়ে মনে মনে বলল, মনে রেখো আবির, তুমি নিজেকে যতটা সাধারণ দেখানোর চেষ্টা করো না কেন, তোমার এই চশমার পেছনের চোখ দুটো কিন্তু অন্য কথা বলে। দুইজন লাইব্রেরির দিকে হেঁটে গেল। ক্যাম্পাস জুড়ে এখনও রিয়ার বাবা আসলাম চৌধুরীর গ্রেপ্তারের খবর নিয়ে গুঞ্জন চলছে। রিয়া শক্ত থাকার চেষ্টা করলেও তার ভেতরের ভেঙে পড়া ভাবটা আবিরের চোখ এড়ালো না। লাইব্রেরির নির্জন কোনায় বসে আবির যখন রিয়াকে পড়া বোঝাচ্ছিল, তখনই ওখান দিয়ে হেঁটে যাচ্ছিল রাফসান এবং তার বন্ধুরা। আবিরকে দেখে তারা আজ কোনো রকম ভেজাল না করে অন্য বেঞ্চে গিয়ে বসল। রিয়া এটা লক্ষ্য করলো এবং আবিরের চোখের দিকে তাকালো। দেখলো আবির মুচকি মুচকি হাসছে। কি ব্যাপার, তুমি ওদের দিকে তাকিয়ে এভাবে মুসকি মুসকি হাসছো কেন? না,
আসলে ওরা কেন জানি আজকে আমার সাথে কোনো রকম ভেজাল করলো না। এটা নাকি অন্য কিছু? অন্য কিছু আবার কি রিয়া? তুমি তো নিজেও জানো ওরা আমার সাথে কেমন ব্যবহার করে। আচ্ছা বাদ দাও, বিষয়টির উপর মনোযোগ দাও। বিকেল 5টা। আবির ক্যাম্পাস থেকে বের হয়ে সোজা চলে এলো শহরের এক অভিজাত এলাকার অন্ধকার গলির ভেতরে। সেখানে একটি কালো রঙের কাজ ঢাকা BMW গাড়ি স্টার্ট বন্ধ করে দাঁড়িয়েছিল। আবির চারপাশটা দেখে নিয়ে ঝট করে গাড়ির পেছনের সিটে গিয়ে বসল। গাড়ির ড্রাইভিং সিটে বসা জুলিয়ান তৎক্ষণাৎ পেছনের দিকে ঘুরে অত্যন্ত শ্রদ্ধার সাথে মাথা নত করল। সালাম বস। জুলিয়ান, শহরের ড্রাগস সিন্ডিকেটের কি অবস্থা? আসলাম চৌধুরী আর জিসান তো শেষ, এবার নতুন করে কে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে? বস, আপনি ঠিকই আন্দাজ করেছিলেন। আসলাম চৌধুরী আর জিসান তো স্রেফ ফ্রন্টম্যান ছিল। এই পুরো বিষাক্ত ড্রাগস আর আশ্রয়ের জালটা যে আসল মানুষরা পেছন থেকে গুনেছে, সে হলো এই শহরের সবচেয়ে প্রভাবশালী গডফাদার, ব্যারিস্টার সাফায়াত। ব্যারিস্টার সাফায়াত? ইয়েস বস, সে আইনের আড়ালে থেকে পুরো দেশের প্রশাসনকে পকেটে পুরে রেখেছে। আর সবচেয়ে বড় খবর হলো সে আজ রাতে মালয়েশিয়া ও থাইল্যান্ডের বড় সিন্ডিকেটের সাথে একটা গোপন চুক্তি করতে যাচ্ছে। এটা শুনে আবির ঠান্ডা গলায় হাসল, যার হালকা হাসির শব্দে গাড়ির ভেতরের তাপমাত্রা যেন কমে গেল। আবির জুলিয়ানের দিকে তাকিয়ে বলল, ব্যারিস্টার সাফায়াত আইনের লোক যখন অপরাধের রক্ষক হয় তখন সমাজ পচে যায়। ও মনে করছে আসলাম চৌধুরী জেলে যাওয়ার ওর রাস্তা পরিষ্কার হয়ে গেছে। এই ডিলটা কোথায় হচ্ছে? শহরের ড্যামরা এলাকার একটা পরিত্যক্ত কোল্ড স্টোরেজে। ওখানকার লোকাল পুলিশ আর সিকিউরিটি অলরেডি সাফায়াত কিনে নিয়েছে। ওখানে প্রায় 80 জন ভারী অস্ত্রে সজ্জিত প্রফেশনাল মার্সেনারি পাহারা দিচ্ছে। ডিল রাতে কখন হবে সেটা কি জানতে পেরেছো? ডিলটা রাত 11টায়। তুষার অলরেডি ব্ল্যাক ফোর্স নিয়ে পজিশন হোল্ড করছে। কিন্তু বস, এবারকার সিকিউরিটি খুবই টাইট। ওরা থার্মাল স্ক্যানার আর ড্রোন ব্যবহার করছে। আবির নিজের কাঁধের মলিন ব্যাগটা থেকে চশমাটা বের করে ড্যাশবোর্ডে রাখলো। তারপরে ব্যাগ থেকে বের করলো নিখুঁত কালো কার্বন ফাইবার মাস্ক আর অত্যাধুনিক ডাবল ব্যারেল সাইলেন্সার গান। গান হাতে নিয়ে আবির বলল, থার্মাল স্ক্যানার কিংয়ের ছায়াকে ধরতে পারে না জুলিয়ান। সাফায়াতকে আজ রাতে বোঝাতে হবে যে সে যে আইন নিয়ে খেলা করে, কিং সে আইনের ঊর্ধ্বে। গাড়ি ড্যামরার দিকে নাও। রাত 10:45। ডেমরা সেই বিখ্যাত পরিত্যক্ত কোল্ড স্টোরেজ। চারপাশটা ঘন কুয়াশা আর অন্ধকারে ঢাকা। কোল্ড স্টোরেজের চারপাশে দেয়ালে অত্যাধুনিক লেজার এবং সিসিটিভি ক্যামেরা ঘুরছে। ভেতরে বিশাল হলরুমে ল্যাপটপ আর ব্রিফকেস নিয়ে বসে আছেন ব্যারিস্টার সাফায়াত। তার পাশে থাই ও মালয়েশিয়ান ড্রাগ লর্ডদের প্রতিনিধিরা বসে আছে। চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক ট্রাভিস রাইফেল হাতে 80 জন বডিগার্ড। ব্যারিস্টার সাফায়াত কুৎসিতভাবে হেসে সিগারেটে টান দিয়ে বলল, জিসান আর আসলাম চৌধুরী দুটো আস্ত গাধা ছিল। কিংয়ের ভয়ে ওরা লেজ গুটিয়েছিল, কিন্তু সাফায়াতকে সোয়া এত সহজ না। এখানে একটা মাছি ঢুকলো, ও আমার অটোমেটেড গান সিস্টেম তাকে ঝাঁঝরা করে দিবে। দিস ইজ মাই কিংডম। ডিলটা ফাইনাল করা যাক। ঠিক তখনই কোল্ড স্টোরেজের বিশাল ছাদের কাচের সিলিংটা এক বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। কাচের পৃষ্ঠের মাঝখান দিয়ে অন্ধকারের বুক চিরে এক কাল্পনিক ছায়ার মতো নিচে এসে ল্যান্ড করলো আন্ডারওয়ার্ল্ডের কিং। তার কুচকুচে কালো লঙ্কট বাতাসে উড়ছে, মুখে সেই মেটালিক মাস্ক আর চোখে চলছে লাল নাইট ভিশন লেন্স। সে আতঙ্কে চিৎকার করে বলল, শুট হিম, মেরে ফেলো ওকে, এটাই কিং। 80 জন বডিগার্ড একসাথে ফায়ার করতে যাবে, কিন্তু কিং ল্যান্ড করার সাথে সাথে তার পকেট থেকে দুটো ইএমপি গ্রেনেড মেঝেতে ছুঁড়ে মারল। 1 সেকেন্ডের মধ্যে পুরো কোল্ড স্টোরেজের সমস্ত বৈদ্যুতিক সংযোগ, থার্মাল স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা এবং বডিগার্ডদের হাতের লেজার সাইট সম্পূর্ণ ডেড হয়ে গেল। চারপাশ ডুবে গেল লাল ইমার্জেন্সি লাইটের আলো আর নিশ্চিদ্র অন্ধকারে। ব্যারিস্টার সাফায়াত তার রিভলভারটা তুলে কিংয়ের দিকে তাক করতে চাইল, কিন্তু কিং 1 সেকেন্ডে সাফায়াতের সামনে এসে তার
তার হাতের বন্দুকটা কেড়ে নিয়ে সাফায়াতের ডান হাতটা মোটকে ভেঙে দিল। আমার হাত। কিং, তুমি মানুষ নও, তুমি শয়তান। আবির ভয়েস মডিউলেটরের সেই বজ্রগম্ভীর ধাতব কণ্ঠে সাফায়ারের কলার চেপে ধরে সোজা করে দাঁড় করালো এবং ব্যারিস্টার সাফায়াতকে বলল, শয়তানদের শাস্তি দেওয়ার জন্যই আল্লাহ কিংকে বানিয়েছেন। সাফায়াত, তুই আইনের আড়ালে থেকে এই দেশের হাজার হাজার যুবকের রোগে বিষ ঢুকিয়েছিস। তোকে আমি এত সহজে মরতে দেব না। তুমি আমাকে মারলে পুরো দেশের ইকোনমি ধসে যাবে। আমার কাছে অনেক বড় বড় পলিটিশিয়ানের সিক্রেট আছে। সেই সিক্রেটগুলো অলরেডি আমার আইটি টিম, দেশের অ্যান্টি কারাপশন ব্যুরো আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের পার্সোনাল মেইলে পাঠিয়ে দিয়েছে। কাল সকালের মধ্যে তোর ল ফার্ম সিলগালা হয়ে যাবে আর তুই সারা জীবন জেলের অন্ধকূপে পচে মরবি। কিং এক ছটকায় সাফায়াতকে মেঝের উপরে ছুঁড়ে ফেলল। ঠিক তখনই কোল্ড স্টোরেজের মেইন গেট ভেঙে তুষার আর তার কমান্ডো ফোর্স ভেতরে ঢুকলো। বস, বিদেশি ড্রাগ লন্ডারে সবাইকে আমরা বর্ডারে অ্যারেস্ট করেছি আর এখনকার সমস্ত মাল জব্দ করা হয়েছে। ভেরি গুড। এই জঞ্জালগুলোকে পুলিশের স্পেশাল ফোর্সের হাতে তুলে দাও। দেশের মাটি থেকে ড্রাগসের এই চ্যাপ্টার আজ রাতে ক্লোজ হলো। কিং তার ঘড়ির দিকে তাকালো। রাত 12:30। কাল সকালে তার ইউনিভার্সিটিতে ল্যাব এক্সাম আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাস্কটা একটু আলগা করলো। তার কপাল দিয়ে ঘাম ঝরছে। সে কোল্ড স্টোরেজের পেছনের ভাঙা দেয়াল দিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। আবির নিজের সেই ভাঙা কুটিরে গিয়ে পরদিন ল্যাবের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। এক পর্যায়ে এসে রিয়ার কথা মনে করে নিজেই বলতে লাগলো, রিয়া, আমি জানি তুমি আমাকে সন্দেহ করছো, কিন্তু তোমার সন্দেহের জালে আমি এত তাড়াতাড়ি ফাঁসবো না। পরের দিন সকাল 9:30। ইউনিভার্সিটির করিডর। আজকের সকালের খবরের কাগজ আর সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল একটাই ব্রেকিং নিউজ। দেশের শীর্ষ ব্যারিস্টার সাফায়াতের আসল রূপ ফাঁস এবং তার কুখ্যাত ড্রাগ সিন্ডিকেটের পতন। আর এই সব কিছুর পেছনে আবারও সেই রহস্যময় নাম, কিং। আবির তার রং চটা হালকা নীল শার্ট আর সেলাই করা বাটার স্যান্ডেলটা পরে মাথা নিচু করে করিডোর দিয়ে হেঁটে ল্যাবের দিকে যাচ্ছে। তার কাঁধে সেই মলিন কাপড়ের ব্যাগ। করিডোরের ছাত্রছাত্রীরা সবাই মোবাইলে কিংয়ের কীর্তি দেখছে আর রোমাঞ্চিত হচ্ছে। ঠিক তখনই রিয়ার সাথে আবিরের মুখোমুখি দেখা হলো। রিয়া আজ অনেক দিন পর একটু হালকা ও শান্ত দেখাচ্ছে। তার বাবার সিন্ডিকেটের আসল গডফাদার সাফায়াত ধরা পড়ায় সে বুঝতে পেরেছে তার বাবা শুধু একটা গুটি ছিল। রিয়া আবিরের সামনে এসে দাঁড়িয়ে হাসি মুখে আবিরকে বলল, গুড মর্নিং আবির। দেখেছো আজকের নিউজটা? সে অদৃশ্য কিং কাল রাতে পুরো দেশের সবচেয়ে বড় বিষাক্ত সিন্ডিকেটটা ধ্বংস করে দিয়েছে। লোকটা আন্ডারওয়ার্ল্ডের ডন হতে পারে, কিন্তু ও না থাকলে এই দেশটা অপরাধের স্বর্গরাজ্য হয়ে যেত। ও যেন এক ছায়ার আড়ালে থাকা রবিন হুড। রিয়ার সন্দেহ থেকে দূরে থাকার জন্য আবির সেই লাজুক ও বোকা হাসি দিয়ে মাথা চুলকাতে চুলকাতেই রিয়াকে বলল, ও আচ্ছা, খুব ভালো তো রিয়া। আমি আসলে সকালে পেপার পড়ার সময় পাইনি, ল্যাব এক্সামের পড়া পড়ছিলাম। তা কিং লোকটা ভালোই করছে বলো। আমাদের মতো সাধারণ মানুষের তো এখন আর কোনো ভয় নেই। আবিরের এই শান্ত কথায় রিয়া আবিরের দিকে গভীরভাবে তাকালো এবং রহস্যজনকভাবে মৃদু হেসে আবিরকে বলল, হ্যাঁ আবির, সাধারণ মানুষের কোনো ভয় নেই। আর আমার মন বলছে এই কিং আমাদের খুব আশেপাশে কোথাও আছে, ও সবাইকে রক্ষা করছে। আন্ডারওয়ার্ল্ডের কিংয়ের গোপনভাবে দেশ রক্ষায়, দেশের শান্তি বজায় রাখার জন্য সে উঠে পড়ে লেগে আছে। এইভাবেই তার গোপন এবং রহস্যজনক কাজগুলো করতে করতে কেটে যায় প্রায় 1 মাস। আজও কেউ জানে না এই আন্ডারওয়ার্ল্ডের 3 আসলে কে। কিন্তু রিয়ার সন্দেহ দিন দিন বাড়ছে। 1 মাস পর একদিন রিয়া তার ক্লাসের অন্য বান্ধবীদের সাথে হাসতে হাসতে ল্যাবের ভেতরে ঢুকে গেল, কারণ আজ ল্যাবে তাদের নতুন একটি পদ্ধতি দেখানোর ক্লাস আছে। আর আবির ল্যাবের দরজায় দিয়ে যখন ভেতরে প্রবেশ করবে, ঠিক তখনই তার মোবাইলে একটি মেসেজের টোন বেজে ওঠে। আবির ল্যাবের দরজার বাইরে দাঁড়িয়ে তার পকেট থেকে সেই পুরনো বাটন ফোনটা বের করলো। স্ক্রিনে জুলিয়ানের একটি নতুন মেসেজ ভেসে উঠেছে। বস,
একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইম সিন্ডিকেটের এক কুখ্যাত কিলার দ্য শ্যাডো এই শহরে পা রেখেছে। তার একমাত্র মিশন কিংয়ের আসল পরিচয় খুঁজে বের করা এবং তাকে শেষ করা। সে অলরেডি আপনার ইউনিভার্সিটির আশেপাশে খোঁজ খবর নিচ্ছে। আবির মেসেজটা পড়ে চশমাটা নাকের উপরে ঠিক করলো। তার লাজুক মুখের আড়ালে লুকিয়ে থাকা কিংয়ের চোখ দুটো আবার বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে মনে মনে ভাবল, শ্যাডো, তুমি কিংয়ের শিকার করতে এসেছো? তুমি জানো না কিং নিজেই অন্ধকারের রাজা। তোমার এই ভুল চালের মাসুল তোমাকে নিজের জীবন দিয়ে দিতে হবে। আবির ফোনটা পকেটে রেখে মুখে সেই চির চেনা বোকা ভাবটা ফিরিয়ে এনে ল্যাব ক্লাসের ভেতরে পা রাখল। ল্যাব ক্লাসটা কোনো মতে শেষ করে আবির যখন করিডোরে বের হলো, তখন তার মাথার ভেতরে জুলিয়ানের মেসেজটা অনবরত ঘুরছে। দ্য শ্যাডো, আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের এক নির্মম অদৃশ্য কিলার, যে আজ পর্যন্ত কোনো মিশন ফেল করেনি। সে নাকি এই ক্যাম্পাসের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কিংয়ের আসল পরিচয় জানতে। আবির মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চারপাশের পরিবেশটা তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে স্ক্যান করতে লাগলো। করিডোরে প্রতিদিনের মতোই ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে, কিন্তু আবিরের সিক্স সেন্স বলছিল কোনো একজোড়া অপরিচিত চোখ খুব দূর থেকে তাকে যেন নজরে রাখছে। ঠিক তখনই পেছন থেকে রিয়া এসে আবিরের কাঁধে হাত রাখলো। আবির, একটু শুনবে? ল্যাবের লাস্ট পার্টের ক্যালকুলেশনটা আমার একটু গরমিল ঠেকেছে। তুমি কি লাইব্রেরির পেছনের রেফারেন্স সেকশনে এসে আমাকে একটু হেল্প করবে? ওখানটা বেশ শান্ত থাকে। রিয়াকে দেখে আবির একটু থতমত খাওয়ার ভান করে চশমাটা নাকের উপরে ঠেলে দিয়ে বলল, ও আচ্ছা রিয়া, চলো লাইব্রেরিতেই বসা যাক। আমারও কিছু বই রিডিং দেওয়া বাকি আছে। দুজনে যখন লাইব্রেরির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন ক্যাম্পাসের মেইন গেটের কাছে একটি কালো পালসার বাইক এসে থামল। বাইক থেকে নামলো এক যুবক। পরনে সাধারণ জিন্স আর জ্যাকেট হলেও তার হাঁটার ধরন এবং চোখের মুভমেন্ট বলে দিচ্ছিল সে কোনো সাধারণ ছাত্র নয়। সেই হলো ছদ্মবেশে আসা কিলার, দ্য শ্যাডো। সাফায়াতের পতনের পর ইন্টারন্যাশনাল সিন্ডিকেট তাকে পাঠিয়েছে কিংয়ের আসল রূপ উদ্ঘাটন করতে। শ্যাডো পকেট থেকে একটা ছোট ডিভাইস বের করে দেখল, যাতে কিংয়ের ব্যবহৃত হাইটেক ইএমপি গ্রেনেডের সিগন্যাল ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। আর সেই সিগন্যালের শেষ উৎস দেখাচ্ছে এই ইউনিভার্সিটি ক্যাম্পাস। সে মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, আজ পর্যন্ত কোনো মিশন আমি ফেল করিনি, এটাও হবে না। লাইব্রেরির একদম শেষ কোণ, যেখানে পুরনো নথিপত্র আর বড় বড় রেফারেন্স বই রাখা থাকে। চারপাশটা বেশ অন্ধকার এবং নিরিবিলি। রিয়া আর আবির একটা টেবিলের দুই পাশে বসলো। রিয়া তার খাতাটা আবিরের দিকে এগিয়ে দিল। এই দেখো আবির, এই ইকুয়েশনটা কিছুতেই মিলছে না। আবির খাতাটা নিজের দিকে টেনে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখার ভান করে। কিছুক্ষণ ধরে খাতাটা দেখে সে রিয়াকে বলল, আরে রিয়া, এটা তো খুব সিম্পল। তুমি জাস্ট এখানে মাইনাস সাইনের জায়গায় প্লাস সাইন দিয়ে ফেলেছো। এই দেখো। আবির যখন খাতার উপরে ঝুঁকে রিয়াকে পড়া বোঝাচ্ছিল, ঠিক তখনই লাইব্রেরির ওই নির্জন সারির বইয়ের তাকগুলোর ওপাশ থেকে একটা মৃদু খসখস শব্দ হলো। সাধারণ মানুষের কানে এই শব্দ ধরা পড়ার কথা নয়, কিন্তু আবিরের কান যেন চিতার থেকেও তীক্ষ্ণ। সে চোখের কোণ দিয়ে দেখল একটা মানুষের ছায়া বইয়ের তাকের ফাঁক দিয়ে তাদের দিকে লক্ষ্য রাখছে। আবির এটা দেখে মনে মনে বলল, আমি শিওর তুমি শ্যাডো। ছায়ার লোকটার ডান হাতটা তার জ্যাকেটের পকেটের ভেতরে। সেখানে স্পষ্ট একটা সাইলেন্সার যুক্ত ক্ষুদ্রাকৃতির পিস্তলের অবয়ব ফুটে উঠেছে। তার সন্দেহ এই টপার বয়টার মেধা আর চালচলন বড্ড বেশি রকম সাধারণ, যা একজন পাকা মাফিয়ার পারফেক্ট ছদ্মবেশ হতে পারে। আবির এক মুহূর্তের মধ্যে পরিস্থিতি আঁচ করে নিল। সে যদি এখন সাধারণ আচরণ করে, তবে শ্যাডো হয়তো রিয়াকে জিম্মি করতে পারে। আর যদি সে কিং এর অ্যাকশন দেখায়, তবে রিয়ার সামনে তার রহস্য ফাঁস হয়ে যাবে। তাকে এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। আবির হঠাৎ ইচ্ছা করে হাত থেকে কলমটা মাটিতে ফেলে দিয়ে খুব বোকা গলায় বলল, ওহো, কলমটা হাত থেকে পড়ে গেলেও। রিয়া, আমি একটু তুলে নিচ্ছি। আবির টেবিলের নিচে ঝুঁকে পড়ল কলমটা তোলার জন্য।
আর ঠিক তখনই টেবিলের আড়াল হতে আর তার চোখ দুটো তীব্র হিংস্র বাঘের মতো জ্বলে উঠল। সে তার মলিন ব্যাগের তলা থেকে একটি বিশেষ টক্সিক ডার্ট গান মানে বিষাক্ত সুই ছোড়ার ক্ষুদ্র যন্ত্র হাতের তালুতে লুকিয়ে নিল। টেবিলের নিচ থেকে নিখুঁত কোণ হিসেব করে বইয়ের তাকের ফাঁক দিয়ে সে শ্যাডোর ঘাড় লক্ষ্য করে একটা অদৃশ্য ডার্ট ফায়ার করল। শ্যাডো কোনো শব্দ না করে দেয়াল ঘেঁষে মেঝেতে ধপাস করে পড়ে অচেতন হয়ে গেল। আবির টেবিলের নিচ থেকে কলমটা নিয়ে স্বাভাবিকভাবে উঠে বসে, মুখে আবার সেই লাজুক হাসি এনে বলল, এই নাও রিয়া, কলম পেয়ে গেছি। হ্যাঁ, যা বলছিলাম একটা ভাবে সলভ করলেই হবে। রিয়া আবিরের খাতা বোঝানো দেখছিল, কিন্তু হঠাৎ পেছনের সারিতে কিছু একটা পড়ে যাওয়ার হালকা আওয়াজ পেয়ে চমকে উঠল। সাথে সাথে আবিরকে বলল, আবির, শুনলে ওপাশে মনে হয় কিছু একটা পড়ার শব্দ হলো। কেউ আছে নাকি ওখানে? আরে না রিয়া, ওটা হয়তো লাইব্রেরিয়ান আপা পুরনো ফাইলের স্তূপ গুজাচ্ছেন। তুমি ওসবে কান দিও না তো। এই দেখো, ওই ব্যাপারটা বুঝতে পারলে তো? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আবির, তুমি আসলে দারুণ বোঝাতে পারো। এরপরে তারা দুজন এখান থেকে ক্যাম্পাসে চলে যায়। ওখানে রিয়াকে বিদায় দিয়ে আবির আর এক মুহূর্তও সময় নষ্ট করল না। সে লাইব্রেরির সেই অন্ধকার কোণায় ফিরে গেল যেখানে শ্যাডো অজ্ঞান হয়ে পড়েছিল। আবির তার পকেট থেকে স্পেশাল গ্লাভস পরে, শ্যাডোর পকেট থেকে তার হাইটেক ট্র্যাকিং ডিভাইস, আইডি কার্ড এবং পিস্তলটা বের করে নিল। সে শ্যাডোর কলার ধরে তাকে টেনে লাইব্রেরির পেছনের ইমার্জেন্সি এক্সিট দিয়ে বের করে নিয়ে গেল, যেখানে জুলিয়ান অলরেডি একটি সাধারণ ডেলিভারি ভ্যান নিয়ে দাঁড়িয়েছিল। জুলিয়ান শ্যাডোর বডি টেনে ভ্যানে তুলতে তুলতে আবিরকে বলল, বস, ওকে আপনার পরিচয় জেনে ফেলেছিল? না, ও কেবল সন্দেহ করছিল, কিন্তু কিং এর এলাকায় এসে কিং এর উপর নজরদারি করার সাহস কোথায় থেকে পায় সেটা আমাকে জানতে হবে। ইয়েস বস, কিন্তু ওকে এখন কোথায় নিয়ে যাব? একে আমাদের আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে নিয়ে চলো। ওর জ্ঞান ফিলে আমি নিজেই ওর ইন্টারোগেশন করব। ইন্টারন্যাশনাল সিন্ডিকেট আর কার কার কাছে আমার তথ্য পাঠিয়েছে সব তথ্য ওর পেট থেকে বের করতে হবে। ইয়েস বস, তুষার অলরেডি বেসমেন্টে সিকিউরিটি টাইট করে রেখেছে। আবির চশমাটা আবার চোখে পড়ে মলিন ব্যাগটা কাঁধে নিল। তাকে এখন দেখলে কেউ বুঝবে না সে কি একটি মিশন শেষ করে এসেছে। পরপর সে জুলিয়ানকে বলল, তোমরা যাও, আমি একটু পর আসছি। ক্যাম্পাসে রিয়ার ওপর নজর রাখার জন্য আমাদের দুজন গার্ডসকে সিভিল ড্রেসে মোতায়েন করো। ইন্টারন্যাশনাল কিলাররা শহরে ঢুকেছে, রিয়ার কোনো ক্ষতি আমি বরদাস্ত করব না। সন্ধ্যা 7:30। আন্ডারওয়ার্ল্ডের সেই অত্যাধুনিক ভূগর্ভস্থ কমান্ড সেন্টার। শ্যাডোকে একটি লোহার চেয়ারে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার চোখের সামনে জ্বলছে একটি তীব্র ফ্ল্যাড লাইট। তার জ্ঞান ফিরতেই সে চোখ পিটপিট করে তাকালো এবং দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো অবয়ব, মুখে সেই মেটালিক হাফ মাস্ক, চোখে শীতল মৃত্যুর পরোয়ানা। এটা দেখে শ্যাডো দাঁত কিরমির করে ইংরেজিতে বলল, সো ইউ আর দ্য কিং। তুমি লাইব্রেরিতেই ছিলে, কিন্তু তুমি কিভাবে আমাকে? আবির শ্যাডোর সামনে এসে তার চিবুকটি পিস্তলের নল দিয়ে চেপে ধরল এবং খুব ধারালো কণ্ঠে শ্যাডোকে বলল, কিং এর ডেরা এই শিকারে যখন নিজেই শিকার হয়ে যায় তখন তার প্রশ্ন করার অধিকার থাকে না। শ্যাডো, সোজা কথায় বলো, ইন্টারন্যাশনাল ক্রাইম সিন্ডিকেটের হেডকোয়ার্টার থেকে তোমাকে আর কি কি ইনফরমেশন দেওয়া হয়েছে? এই শহরে তোমার আর কোনো ব্যাকআপ টিম আছে? আমি মুখ খুলবো না কিং। আমাকে মারলে আন্ডারওয়ার্ল্ডের বাকি কিলাররাও তোমাকে ছিঁড়ে খাবে। তোমার পরিচয় আর বেশি দিন গোপন থাকবে না। কিং ভয় পেতে শেখেনি শ্যাডো, আর মুখ কীভাবে খোলাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। জুলিয়ান, এর উপর আমাদের ট্রুথ সিরাম প্রয়োগ করো। ওর মেমোরির সমস্ত ডেটা হ্যাক করে ইন্টারন্যাশনাল সিন্ডিকেটের মেইন সার্ভারটা ক্র্যাশ করে দাও। ওদেরকে বুঝিয়ে দাও এশিয়ার মাটিতে কিং এর উপর কথা বলার ক্ষমতা কারণেই। আবিরের নির্দেশের সাথে সাথেই আইটি টিম এবং তুষার তাদের কাজ শুরু করে দিল। শ্যাডোর অহংকার মাত্র কয়েক মিনিটেই ধুলোয় মিশে গেল। মিশন শেষ করে আবির যখন তার মলিন ব্যাগটা নিয়ে বেসমেন্ট থেকে বের হচ্ছিল তখন তার ফোনে রিয়ার একটি মেসেজ এলো। আবির মোবাইলে মেসেজটি ওপেন করে দেখল, আবির, কাল সকালে আমাদের ভার্সিটির অ্যানুয়াল কালচার ফেস্ট, তুমি কিন্তু অবশ্যই আসবে।
তোমার মতো শান্ত ছেলের সাথে একটু সময় কাটালে আমার মনটা ভালো থাকে। কাল দেখা হবে। মেসেজটা দেখে আবিরের ঠোঁটের কোণে এক টুকরো সত্যিকারের নিষ্পাপ হাসি ফুটে উঠল। আন্ডারওয়ার্ল্ডের রক্ত আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মাঝে রিয়ার এই সরলতাটুকুই যেন তার বেঁচে থাকার একমাত্র রসদ। সে মনে মনে বলল, কালকের দিনটা আমি শুধুই আবির হয়ে কাটাবো রিয়া। কোনো রক্ত, কোনো মাফিয়া সিন্ডিকেটে কাল আমাদের মাঝে আসবে না। আজ ইউনিভার্সিটির অ্যানুয়াল কালচারাল ফেস্ট। ক্যাম্পাসের করিডোর দিয়ে হেঁটে আসছে আবির। পরনে তার বহু পুরনো হালকা খাদি কাপড়ের একটা সাধারণ পাজামা পাঞ্জাবি, তার চোখে সেই মোটা ফ্রেমের চশমা। কাঁধের মলিন ব্যাগটার ভেতরে আজ কোনো মারণাস্ত্র বা গেজেট নেই, আজ কেবল কয়েকটা খাতা আর রিয়ার জন্য আনা একটা ছোট উপহার। আজ ক্যাম্পাসের পরিবেশ একদম শান্ত, এমনকি রাফসান আর তার বন্ধুরা কাল রাতের সেই ভয়ের রেশ কাটিয়ে উঠতে না পেরে আজকে ক্যাম্পাসের এক কোণে একদম ভদ্র ছেলের মতো বসে আছে। আবিরকে দেখে রাফসান আলতো করে মাথা নিচু করে নিজের চোখ সরিয়ে নিল। এমনি সময় আবিরকে দেখে পেছন থেকে মিষ্টি কণ্ঠে রিয়া বলে উঠল, আবির। আবির ছট করে পিছনে ঘুরে তাকালো, আর তাকানো মাত্রই এক মুহূর্তের জন্য আন্ডারওয়ার্ল্ডের সেই পাথরের মতো শক্ত কিংয়ের হৃদস্পন্দন যেন থমকে গেল। রিয়া দাঁড়িয়ে আছে তার সামনে, পরনে লাল সাদা পাড়ের সুতির শাড়ি, কপালে ছোট্ট একটা লাল টিপ আর চুলে গোজা তাজা বেলি ফুলের মালা। তাকে দেখতে অবিকল কোনো ডানা কাটা পরীর মতো লাগছে। সে একটু থতমত খেয়ে চশমাটা নাকের উপরে ঠিক করে আমতা আমতা করে বলল, আসলে রিয়া, তোমাকে তোমাকে খুব সুন্দর লাগছে। শাড়িতে একদম অন্যরকম লাগছে। থ্যাংক ইউ আবির। তোমাকে এই সাধারণ সাদা পাঞ্জাবিতে কিন্তু বেশ মানিয়েছে। একেবারে খাঁটি বাঙালি বাবু। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমার প্রশংসাই করবে, নাকি আমাকে সাথে নিয়ে পুরো ফেস্টিভ্যালটা ঘুরে দেখাবে? হ্যাঁ হ্যাঁ, চলো। আমি তো আসলে এসব উৎসবে তেমন আসি না, তুমি সাথে থাকলে ভালোই হবে। রিয়া আর আবির একসাথে ক্যাম্পাসের বকুলতলার দিকে হেঁটে গেল। সেখানে মাটির পাত্রে করে ফুচকা আর চটপটি বিক্রি হচ্ছে। রিয়া আবিরকে টেনে নিয়ে একটা স্টলের সামনে গিয়ে বসলো। ভাইয়া 2 প্লেট ঝাল ঝাল ফুচকা দিন তো। আবির, আজ কিন্তু কোনো ডায়েট বা নিয়ম চলবে না, পেট পুরে ফুচকা খেতে হবে। বিল কিন্তু আমি দেব। আরে না রিয়া, বিল আমি দেব। আমি গরিব হতে পারি, কিন্তু বন্ধুকে 1 প্লেট ফুচকা খাওয়ানোর সামর্থ্য আমার আছে। ওই যে দুটো টিউশনের টাকা কালকে পেয়েছি। রিয়ার চোখে আবিরের এই সরলতার জন্য এক অন্যরকম মায়া ফুটে উঠল। কোটি টাকার মাফিয়া ডন যে এক ইশারায় পুরো শহরের ব্যাংক অ্যাকাউন্ট ওলটপালট করে দিতে পারে, সে আজ পকেট থেকে গুনে গুনে কয়েকটা টাকা বের করে ফুচকার বিল দিচ্ছে। এই দৃশ্য যদি জুলিয়ান বা তুষার দেখতো তবে তারা নিশ্চিত চোখ কপালে তুলত। কিন্তু আবিরের কাছে এই মুহূর্তটাই জীবনের সবচেয়ে দামি বিষয়। ফুচকা খাওয়া শেষে দুজনে মিলে আর্ট গ্যালারির দিকে গেল, যেখানে ছাত্রছাত্রীদের আঁকা বিভিন্ন ছবি প্রদর্শিত হচ্ছে। রিয়া একটা সুন্দর ল্যান্ডস্কেপ ছবির সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিল। দেখো আবির, এই ছবিটার ভেতরে কি সুন্দর একটা শান্তি লুকিয়ে আছে না? চারপাশের এই গাছপালা, নদী, মাঝে মাঝে আমার এই শহরের কোলাহল ছেড়ে এমন কোনো শান্তির জায়গা হারিয়ে যেতে ইচ্ছে করে, যেখানে কোনো মিথ্যা থাকবে না, কোনো অপরাধ থাকবে না। রিয়ার মুখের দিকে তাকিয়ে খুব নরম ও গম্ভীর গলায় বলল, এবং এই প্রথম তার গলায় কোনো কৃত্রিম বয় বা আমতামতা ভাব ছিল না। তুমি যদি চাও রিয়া, তবে এমন একটা শান্ত পৃথিবী তোমার জন্য সবসময় থাকবে, যেখানে কোনো ঝড় তোমাকে ছুঁতেও পারবে না। রিয়ার চোখ দুটো আবিরের চোখের উপরে স্থির হলো। চশমার আড়ালে থাকা আবিরের চোখের গভীরতা আজ রিয়াকে অন্য এক চেনা মানুষের কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু আজকের এই সুন্দর মনোরম পরিবেশে সে আর কোনো রহস্যের জাল বুনতে চাইল না। সে স্রেফ আবিরের এই শান্ত রূপটা উপভোগ করতে চাইল। তুমি মাঝে মাঝে বড্ড কবিদের মতো কথা বলো আবির। আচ্ছা, আমার জন্য কি এনেছো বললে না তো? তোমার ব্যাগের ভেতর ওটা কিসের প্যাকেট দেখা যাচ্ছে আবির? আবির একটু লজ্জিত হয়ে ব্যাগ থেকে একটা ছোট কাগজের প্যাকেট বের করে রিয়ার হাতে দিল।
রিয়া বক্সটি হাতে পেয়ে খুব খুশি মনে তাকালো। আবির খুব নিচু কণ্ঠে বলল, এটা এটা আসলে আমাদের গ্রামের এক দাদির হাত দিয়ে তৈরি মাটির একটা ছোট জুয়েলারি বক্স। ওটার উপর বেলি ফুলের নকশা করা আছে। তুমি বেলি ফুল পছন্দ করো তো, তাই ভাবলাম যদি তোমার ভালো লাগে। ও মাই গড আবির, এটা এত সুন্দর! আজকের দিনে পাওয়া সবচেয়ে বেস্ট গিফট এটা। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা সারা জীবন যত্ন করে রাখবো। বিকেল গড়িয়ে তখন গোধূলির আলো আকাশকে রাঙিয়ে দিয়েছে। ক্যাম্পাসের মুক্ত মঞ্চে তখন লাইভ কনসার্ট শুরু হয়েছে। গিটারের টুংটাং আর ড্রামসের তালে পুরো ক্যাম্পাস মেতে উঠেছে। রিয়া আর আবির মাঠের সবুজ ঘাসের উপরে পাশাপাশি বসে আছে। চারপাশের এই মনোরম পরিবেশ, বন্ধুদের কোলাহল আর মিষ্টি বাতাস যেন আবিরকে মনে করিয়ে দিচ্ছিল সেও একজন সাধারণ মানুষ, তারও অধিকার আছে এভাবে একটু হাসার। রিয়া আলতো করে তার মাথাটা আবিরের কাঁধের কাছাকাছি এনে আকাশের দিকে তাকিয়ে রইল। আবির, আজকের দিনটা যদি কখনো শেষ না হতো কত ভালো হতো, তাই না? আবির রিয়ার মুখে এই শান্ত কথা শুনে আকাশের লাল আভার দিকে তাকিয়ে মনে মনে বলল, এই শান্তিটুকু ধরে রাখার জন্যই তো আমি প্রতিদিন অন্ধকারের সাথে যুদ্ধ করি রিয়া। তোমার এই মুখের হাসিটা চিরকাল ধরে রাখার জন্যই কিং তার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাবে। কি হলো আবির, চুপ করে আছো যে? হ্যাঁ রিয়া, দিনটা আসলে খুব সুন্দর। কনসার্টের সুরের মূর্ছনা আর হালকা বাতাসের দোলায় ক্যাম্পাসের এই মনোরম বিকেলটা যেন এক রূপকথার গল্পে পরিণত হলো। কোনো রক্ত নেই, কোনো চক্রান্ত নেই, শুধু এক টপার বয় আর এক অনিন্দ সুন্দরী মেয়ের শান্ত ভালোবাসার আবেশ। কনসার্ট শেষ হতে হতে প্রায় সন্ধে পার হয়ে যায়। কনসার্টের অনুষ্ঠান শেষ হওয়ার পর আবির তার নিজের বাসার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে বেরোবে। ঠিক তখনই রিয়া তাকে বলল, আবির, একটা কথা বলবো? হ্যাঁ বলো রিয়া। আজ আমাকে একটু বাসায় পৌঁছে দিতে পারবে? আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে তো, তাই আমার একা একা যেতে একটু ভয় করছে। ঠিক আছে চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। জানো আবির, আজ অনেক দিন পর আমার মনটা খুব হালকা লাগছে। বাবার ওই ঘটনার পর আমি নিজেকে কেমন যেন গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু আজকে তোমার সাথে কাটানোর এই পুরোটা সময় আমাকে অনেক শক্তি দিয়েছে। আসলে রিয়া, আমি তো খুব সাধারণ একটা ছেলে। তোমার মতো ভালো মনের একজন মানুষ যে আমাকে বন্ধু ভেবেছে, এটাই আমার ভাগ্য। তোমার ভালো লেগেছে শুনে আমারও খুব আনন্দ হচ্ছে। তুমি নিজেকে যতটা সাধারণ বলো আবির, তুমি আসলে ততটা সাধারণ নও। আমার মন বলে একদিন তুমি অনেক বড় কিছু হবে। তোমার মেধা আর তোমার এই শান্ত স্বভাবের আড়ালে একটা বিশাল ব্যক্তিত্ব লুকিয়ে আছে। আবির শুধু একটু হাসলো, কোনো উত্তর দিল না। ঠিক তখনই একটি খালি রিক্সা তাদের সামনে দিয়ে যাচ্ছিল। আবির হাত দেখিয়ে রিক্সা থামালো। এই নাও রিয়া, রিক্সা পেয়ে গেছি, তুমি উঠে বসো। আমি তোমাকে তোমার বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। রাত 8:15। রিয়াকে তার ধানমন্ডির বাসার গেটের সামনে নিরাপদে নামিয়ে দিয়ে আবির একটা দীর্ঘশ্বাস ফেলল। রিয়া গেটের ভেতরে ঢোকার আগে আর একবার পেছনে ফিরে আবিরের দিকে তাকিয়ে হাত নাড়ল। আবিরও একটা বোকা হাসিতে বিদায় জানিয়ে উল্টো পথে হাঁটতে শুরু করলো। কিন্তু রিক্সা থেকে নেমে গলির মোড়ের অন্ধকার অংশে পা দেওয়া মাত্রই আবিরের অবয়ব সম্পূর্ণ বদলে গেল। তার লাজুক মুখের চাবুক হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল এক ইস্পাত কঠিন মাফিয়া ডনের চাউনি। সে তার পকেট থেকে বাটন ফোনটা বের করে কানে ঠেকালো। ফোন রিং হওয়ার সাথে সাথেই ওপাশ থেকে জুলিয়ানের উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। সালাম বস, আপনি রিয়া ম্যামকে ড্রপ করেছেন? আমাদের সিভিল ড্রেসের গার্ডরা কনফার্ম করেছে যে রিয়া এখন সেফ। কিন্তু বস, একটা জরুরি আপডেট আছে। বলো জুলিয়ান। শেডিউর আইডি সার্ভার ক্র্যাশ করার পর ইন্টারন্যাশনাল ক্রাইম সিন্ডিকেট থেকে নতুন কোনো মুভমেন্ট হয়েছে? হ্যাঁ বস, শ্যাডো নিখোঁজ হওয়া এবং তাদের মেন সার্ভার ড্যামেজ হওয়ায় মালয়েশিয়ার হেডকোয়ার্টার এখন পুরোপুরি ক্ষিপ্ত। আর তারা আজ রাতেই শহরের কোনো একটা গোপন আস্তানায় এসে উঠেছে। আবির ঠান্ডা গলায় হাসল, যার শব্দে গলির ভেতরের রাতের বাতাসও যেন থমকে গেল। সে হাসি দিয়ে জুলিয়ানকে বলল, ব্ল্যাক ওলফ নেকড়েরা যখন সিংহের এলাকায় ঢুকে তখন তারা ভুলে যায় যে এই জঙ্গলের রাজাকে।
ওরা কোথায় আস্তানা গেড়েছে জেনেছো? বস, তুষার অলরেডি তার জিপিএস ট্র্যাকার দিয়ে ওদের স্যাটেলাইট ফোনের সিগন্যাল ইন্টারসেপ্ট করেছে। ওরা উত্তরার একটা নির্মাণাধীন বহুতল ভবনে পজিশন নিয়েছে। ভেরি গুড। আর ওদের প্ল্যান কি সেটা জেনেছো? বস, ওদের প্ল্যান হলো কিংয়ের কোনো একটা ফ্রন্ট সাপ্লাই চেইনে আজ রাতে অ্যাটাক করে কিংকে সামনাসামনি লড়াইয়ে টেনে আনা। আবির পকেট থেকে চশমাটা খুলে মলিন ব্যাগে রাখলো। তার চোখ দুটো এখন অন্ধকারে বাঘের মতো জ্বলছে। সে তার কিং রুমে ফিরে এসে বলল, ওদেরকে টেনে আনার কষ্ট করতে হবে না। কিং নিজে ওদের নরকের দরজা দেখাবে। তুষারকে বলো ব্ল্যাক ফোর্স নিয়ে উত্তরার ওই বিল্ডিংটা সাইলেন্টলি কর্ডন করতে। ওকে বস। আর জুলিয়ান, আমার কালো বিএমডাব্লিউ গাড়িটা আর আমার কিংস মাস্ক ও কোট নিয়ে সাউথ রোডের মোড়ে ওয়েট করো। আজ রাতে নেকড়ের দল শিকার করতে এসে নিজেরাই কিংয়ের শিকার হবে। কিং অর্ডার দেওয়া মাত্রই জুলিয়ান তা পালন করতে মরিয়া হয়ে পড়ল। মধ্যরাতে তারা ব্ল্যাক উলফের উপরে হামলা দেয়। কিং এক ঝটকায় পিস্তলের বাটন দিয়ে ব্ল্যাক উলফের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দিল। ঠিক তখনই তুষার আর তার কমান্ডো ফোর্স সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠে এলো। বস, নিজের সমস্ত ব্যাকআপ গাড়ি আর ওদের বাকি লোকজনকে আমরা ধরে ফেলেছি। এই ব্ল্যাক উইফকে এখন কি করব? পিস্তলটি কোর্টের ভিতরে রাখতে রাখতে একেও সেজুর পাশের সেলে বন্দি করো। আর ইন্টারন্যাশনাল সিন্ডিকেটের সমস্ত আইপি অ্যাড্রেস হ্যাক করে ওদের থ্রেট মেসেজ পাঠিয়ে দাও যে পরের বার যদি কেউ এই শহরে ঢুকে তবে লাশগুলো বর্ডারেও পৌঁছাবে না। ইয়েস বস, এভরিথিং উইল বি ডান। পরের দিন সকাল, রোদ ঝলমলে ইউনিভার্সিটির করিডর। কাল রাতে সেই ভয়ঙ্কর যুদ্ধের কোনো চিহ্নই আজ আবিরের চেহারায় নেই। সে তার সেই চিরচেনা রংচটা হালকা নীল শার্ট, সেলাই করা বাটার স্যান্ডেল আর চোখে মোটা ফ্রেমের চশমাটা পরে মাথা নিচু করে খাতা বুকে জড়িয়ে হেঁটে যাচ্ছে। ঠিক তখনই ক্লাসের সামনে রিয়ার সাথে তার দেখা হলো। রিয়া আজ ভার্সিটিতে সালোয়ার কামিজ পরে এসেছে, কিন্তু তার হাতে রয়েছে কাল আবিরের দেওয়া সেই মাটির জুয়েলারি বক্সটি। আবিরের সামনে এসে মিষ্টি হেসে রিয়া বলল, গুড মর্নিং আবির। দেখেছো কাল রাতে নাকি উত্তরায় একটা বিল্ডিংয়ে ইন্টারন্যাশনাল কিলারদের পুরো গ্যাং একাই শেষ করে দিয়েছে। কি লোকটা আসলেই অসাধারণ। রিয়ার কথা শুনে আবির লাজুক ও বোকা হাসি দিল। সে মাথা চুলকাতে চুলকাতে রিয়াকে বলল, ও আচ্ছা রিয়া, বাহ, কিং লোকটা তো খুব সাহসী। তা তুমি এই বক্সটার সাথে এনেছো যে, ভালো লেগেছে তোমার? রিয়া বক্সটা বুকের কাছে জড়িয়ে ধরে রহস্যময় চাউনিতে আবিরের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল এবং আবিরকে বলল, ভীষণ ভালো লেগেছে আবির। আর এটা আমি সব সময় আমার সাথেই রাখবো, কারণ আমার কেন জানি মনে হয় এই বক্সটা যার হাত দিয়ে এসেছে সে নিজেই আমাকে সব বিপদ থেকে আড়ালে রেখে রক্ষা করছে। রিয়ার এই গভীর ও রহস্যময় কথা শুনে আবির চশমাটা নাকের উপরে আর একটু চেপে ধরল। সে বুঝতে পারছে রিয়ার সন্দেহ দিন দিন তীরের মতো তার আসল খোলসের দিকে এগিয়ে আসছে। আবির কথা ঘুরিয়ে রিয়াকে ক্লাসরুমের দিকে নিয়ে যায়। প্রতিদিনের মতোই ক্লাস শেষ করে রিয়ার কাছ থেকে বিদায় হয়ে আবির তার বাসায় চলে যায়। কিন্তু আবির আজ বাসায় গিয়ে খুব অস্বস্তি বোধ করছিল। একদিকে তার মনে রিয়ার প্রতি ভালোবাসার বাতাস বইতে শুরু করে। সে মনে মনে বলল, রিয়া, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমার সব কাজ শেষ হওয়া পর্যন্ত আমি নিজের ভালোবাসা তোমার কাছে প্রকাশ করতে পারবো না। পরদিন সকাল 10টা, ভার্সিটির করিডরে আজ এক অদ্ভুত নীরবতা। আবির তার চিরচেনা মলিন খয়েরি শার্ট আর ছেঁড়া স্যান্ডেল পরে মাথা নিচু করে হেঁটে যাচ্ছে। আচমকা সে দেখল ক্যাম্পাসের নোটিশ বোর্ডের সামনে বিশাল ভিড়। আবির ভিড় ঠেলে সামনে এগোতেই তার চোখ আটকে গেল নোটিশ বোর্ডের একটি খবরের কাগজের কাটিংয়ে। সেখানে বড় বড় অক্ষরে লেখা, এশিয়ার অন্ধকার জগতের মূল নিয়ন্ত্রক কিংয়ের মাথার দাম $100 মিলিয়ন ঘোষণা। আবির মনে মনে একটু হাসল, কিন্তু ঠিক তখনই তার চোখ গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা রিয়ার দিকে। রিয়া খবরের কাগজটা দেখছিল আর তার ফর্সা মুখটা আতঙ্কে ফ্যাকাশে হয়ে উঠছিল। রিয়াকে এত চিন্তিত দেখে আবির আমতা আমতা করে তার পাশে গিয়ে দাঁড়ালো। আসলে রিয়া, কি হয়েছে?
তুমি এভাবে নোটিশ বোর্ডের দিকে তাকিয়ে কাঁপছো কেন? কোনো সমস্যা? আবির, তুমি দেখছো না চারপাশে কি হচ্ছে? এই কিং লোকটা আমাদের শহরটাকে অপরাধ মুক্ত করার জন্য নিজের জীবন বাজি ধরেছে, আর আন্তর্জাতিক মাফিয়ারা এখন ওর পেছনে লেগেছে। আর আমার কেন যেন বড্ড ভয় করছে আবির। রিয়া, ও তো আন্ডারওয়ার্ল্ডের বড় ডন। ওর কত লোকবল, কত অস্ত্র। আমাদের মতো সাধারণ মানুষের ওনাকে নিয়ে এত চিন্তা করে লাভ কি বলো? আমাদের তো আজ অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তুমি বুঝছো না আবির, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। কে যেন ওই কিংকে পেছন থেকে গুলি করলো, আর লোকটা যখন মাটিতে লুটিয়ে পড়লো তার মুখ থেকে মাস্কটা খসে গেল, আর সেই মুখটা। রিয়ার কথা শেষ হওয়ার আগে আবিরের বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে খুব সাবধানে নিজের হাতটা রিয়ার মুঠো থেকে সরিয়ে নিল এবং মুখে একটা জোরপূর্বক বোকা হাসি ফুটিয়ে বলল, ধুর রিয়া, তুমিও না। ওটা স্রেফ একটা স্বপ্ন ছিল। চলো, ক্লাসের সময় হয়ে গেছে। এরপরে আবির রিয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে তাকে নিয়ে সোজা ক্লাসরুমে চলে যায়। আবির ক্লাস করছে ঠিকই, কিন্তু তার মনের ভেতরে অস্থিরতা কিছুতেই থামছে না। ক্লাস শেষ হতেই আবির লাইব্রেরির পেছনের নির্জন গলি দিয়ে বের হয়ে সোজা চলে এলো সাউথ রোডের সেই গোপন মোড়ে। সেখানে কালো কাঁচ ঢাকা BMW গাড়িটি অলরেডি স্টার্ট নিয়েছিল। আবির দ্রুত গতিতে গাড়িতে উঠতেই ড্রাইভিং সিট থেকে জুলিয়ান পেছনের দিকে তাকালো। তার মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। সালাম বস। $100 মিলিয়ন বাউন্টি ঘোষণার পর পুরো পৃথিবীর বাঘা বাঘা কিলার এখন এই ঢাকা শহরে ঢুকছে। আমাদের ইন্টেলিজেন্স টিম কনফার্ম করেছে রাশিয়ার কুখ্যাত মার্সেনারি গ্রুপ দ্য রেড ক্লবস অলরেডি পর্দা পার করে শহরে ঢুকে পড়েছে। ওদের টার্গেট আপনি। রেড অলভস? ওরা বলে গেছে যে রাশিয়ার বরফ আর বাংলাদেশের মাটি এক নয়। ওদের লিডারকে? ওদের লিডার হলো ইরফান। সে অত্যন্ত চতুর। সে সরাসরি আপনার উপর হামলা করবে না বস। সে আপনার কোনো ফ্রন্টম্যান বা কাছের মানুষকে জিম্মি করে আপনাকে ফাঁদে ফেলার প্ল্যান করছে। কাছের মানুষ শব্দটা শোনা মাত্রই আবিরের চোখের মনি দুটো হিংস্র বাঘের মতো সংকুচিত হয়ে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল রিয়ার সেই নিষ্পাপ মুখটা। ইভান যদি কোনোভাবে রিয়ার উপরে নজর দেয় তবে পুরো শহর ছাড়খাড় করে দেবে কিং। সে সঙ্গে সঙ্গে জুলিয়ানকে বলল, তুষারকে বলো রিয়ার সিকিউরিটি ডাবল করতে, আর ইভান জাকানি থাকুক, আজ রাতেই ওর খেলা শেষ করতে হবে। কিং কোনো ডিফেন্সিভ গেম খেলে না জুলিয়ান। কিং সবসময় এটাকে বিশ্বাস করে। এরপর জুলিয়ানকে নিয়ে আবির তার গোপন আস্থানায় চলে যায়। সেখানে রিয়ার সেফটির ব্যাপারে তুষারের সাথে কথা বলে। আবির নিজে তুষারকে কল করলো। ইয়েস বস, বলুন। তুষার, রিয়ার সেফটির আরও জোরদার ব্যবস্থা করো। ওর কোনো কিছু হলে এই কিং পুরো দুনিয়া তছনছ করে ফেলবে। ওকে বস, আমি এখনই রিয়া ম্যামের সেফটির আরও ব্যবস্থা করছি। কেটে যায় কিছুক্ষণ। রাত 11:30। ডিপটার এক কোণে বুড়িগঙ্গার তীরে এক বিশাল পরিত্যক্ত শিপইয়ার্ড। চারপাশটা কুয়াশায় ঢাকা। ইভান তার 15 জন ভারী অস্ত্রে সজ্জিত রাশিয়ান গ্যানম্যান নিয়ে একটি জাহাজের ডেকের উপরে দাঁড়িয়েছিল। তার হাতে একটি গ্লাস, মুখে নিষ্ঠুর হাসি। ঠিক তখনই চারপাশের অন্ধকার ভেদ করে একটা ধাতব শব্দ হলো, কে ওখানে? সামনে এসো। অন্ধকার ফুঁড়ে হেঁটে এলেন আন্ডারওয়ার্ল্ডের কিং। কুচকুচে কালো লঙ্কট, মুখে সেই মেটালিক হাফ মাস্ক, আর দুই হাতে দুটি অত্যাধুনিক ক্রিস ভেক্টর সাব মেশিন গান। তার চোখ দুটো লাল নাইট ভিশন লেন্সে জ্বলজ্বল করছে। সে তার ভয়েস মডিউলেটর বজ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল, $100 মিলিয়ন লোভ বড্ড বিপজ্জনক ইভান। এই লোভ তোকে সোজা কবরে নিয়ে যাবে। তুমি নিজেই মরণ কূপে চলে এসেছো। ফায়ার, শুট হিম। ইভানের নির্দেশের সাথে সাথে রাশিয়ান গানম্যানেরা ট্রিগার চাপতে গেল, কিন্তু কিং চিতার গতিতে শূন্য এক ড্রাইভ দিল। ড্রাইভ দেওয়ার সাথে সাথে মাঝখানেই তার দুই হাতের সাব মেশিন গান থেকে আগুনের ফুলকি বের হতে লাগলো। মাত্র 5 সেকেন্ড নিখুঁত ফায়ারিংয়ে ইভানের 8 জন শুটার বুক আর কপালে গুলি খেয়ে মাটিতে আছড়ে পড়ল। কিং ধীরে ধীরে এগিয়ে গিয়ে ইভানের বুকের উপরে বুট জুতো দিয়ে চাপ দিয়ে ধরল। পিস্তলের নলটা তার কপালে ঠেকিয়ে বলল,
এই ঢাকা শহরে সিন্ডিকেট চালানোর স্বপ্ন আর কোনোদিনও দেখবি না। তুষার, এদের সবাইকে ইন্টারন্যাশনাল ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল সেলে চালান করে দাও। আর ইভানের স্যাটেলাইট ফোন থেকে ওর মেইন বসের কাছে একটা মেসেজ পাঠাও এবং সেখানে লিখবে, কিংয়ের এলাকায় ঢুকলে জীবিত ফেরার কোনো টিকিট পাওয়া যায় না। ইয়েস বস। এরপরে আবির ফিরে আসে তার সেই ছোট বাসায়। এসে একটু ফ্রেশ হয়েই আবির পড়তে বসে যায়। পড়া শেষ করতে করতে প্রায় রাত শেষের দিকে আবির এই বই বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল। কাল রাতে সেই ভয়ঙ্কর লড়াইয়ের পর আবির মাত্র 2 ঘন্টা ঘুমাতে পেরেছে। সকাল 9টায় সে তার সেই পুরনো রংচটা খয়েরি শার্ট আর ছেঁড়া স্যান্ডেল পরে মাথা নিচু করে করিডোর দিয়ে হাঁটছিল। তার শরীর ক্লান্ত, কিন্তু মুখভঙ্গি অবিকল সেই বোকা ছাত্রের মতোই। ঠিক তখনই করিডোরের মোড়ে রিয়ার সাথে তার ধাক্কা লাগলো। আবিরকে দেখে সে থমকে দাঁড়ালো। রিয়ার চোখে তখন জল। আরে রিয়া, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর এভাবে কোথায় যাচ্ছ? আবির, তুমি আমার সাথে এত বড় একটা মিথ্যে বলেছো, তাই না? রিয়ার এই আকস্মিক আচরণে আবিরের পায়ের নিচের মাটি যেন সরে গেল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে কোনো মতে নিজের ভীতভাবটা বজায় রাখার চেষ্টা করলো। কিসের মিথ্যা রিয়া? আমি তো গরিব মানুষ, পড়াশোনা ছাড়া তো কিছু জানি না। আবির এই কথা বলার সাথে সাথে রিয়া নিজের ব্যাগ থেকে একটা জিনিস বের করে আবিরের সামনে ধরল, যা দেখে আবির পুরোই অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। রিয়াও জিনিসটি আবিরের সামনে হাতে নিয়ে বলল, তবে এটা তোমার ব্যাগে কি করছিল আবির? কাল লাইব্রেরিতে তুমি যখন টেবিলের নিচে ঝুঁকেছিলে তখন তোমার ব্যাগ থেকে এই ছোট্ট কালো ডিভাইসটা পড়ে গিয়েছিল। কি বলছো সব তুমি রিয়া? আর আজ সকালে আমি এটা আমাদের ভার্সিটির আইডি ল্যাবের প্রফেসরের কাছে নিয়ে গিয়েছিলাম। তিনি বললেন এটা কোনো সাধারণ ডিভাইস নয়, এটা একটা হাইটেক এমপি গ্রেনেডের রিমোট কন্ট্রোল। আর কাল রাতে ডেমার শিপওয়ার্ডের কিং যখন রাশিয়ান কিলারদের ধরল, সেখানেও নাকি এই ইএমপি ব্যবহার করা হয়েছে। করিডোরের সেই আলো ছায়ার মাঝে আবির একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখে সেই বোকা বোকা ভাবটা এক পলকে মিলিয়ে গেল। চশমার আড়ালে থাকা চোখ দুটো মুহূর্তের মধ্যে গভীর, শান্ত এবং তীক্ষ্ণ হয়ে উঠল। রিয়া এক দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়ে রইল, যেখানে সে আজ আর কোনো ভীতু ছাত্রকে দেখছে না, বরং দেখছে এক অসীম শক্তিশালী রাজকীয় পুরুষকে। আমি ঠিক জানতাম আবির, এই চশমার ছেঁড়া স্যান্ডেলের আড়ালে অন্য কেউ লুকিয়ে আছে। তুমি সেই কিং, তাই না? রিয়ার প্রশ্নের মুখে আবির আর নিজের ছদ্মবেশ ধরে রাখতে পারল না। সে চশমা খুলে পকেটে রাখল। তার চোখের সেই চেনা লাজুক ভাব উধাও হয়ে সেখানে ফুটে উঠল এক রাজকীয় দৃঢ়তা। রিয়াকে অবাক করে দিয়ে আবির শান্ত গলায় বলল, হ্যাঁ রিয়া, আমি কিং। এই সমাজ আর তোমাকে রক্ষা করতেই আমার এই রূপ। আবিরের কথা শুনে রিয়া বিস্ময় আর শ্রদ্ধায় স্তব্ধ হয়ে গেল। তারপরে আবির ওখান থেকে একটু লাইব্রেরিতে যায়। ঠিক তখনই ক্যাম্পাসের মেইন গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল ইন্টারন্যাশনাল সিন্ডিকেটের শেষ ও সবচেয়ে বিপজ্জনক দল, লাস্ট ব্যাকআপ টিম। প্রায় 20 জন সশস্ত্র সন্ন্যাসী পুরো ক্যাম্পাস ঘিরে ফেলল। তাদের উদ্দেশ্য ছিল রিয়াকে জিম্মি করে কিংপে ফাঁদে ফেলা। রাফসান, সাকিব সহ সাধারণ শিক্ষার্থীরা ভয়ে চিৎকার করে এদিক সেদিকে পালাতে লাগলো। সন্ত্রাসীদের লিডার রিয়ার দিকে বন্দুক তাক করে চিৎকার দিল, কিং, যেখানেই আছো সামনে এসো, নয়তো এই মেয়েটির লাশ পড়বে। ক্যাম্পাসের এই চরম বিপদে আর লুকিয়ে থাকার সুযোগ ছিল না। সবার সামনে এগিয়ে এলো সাদা পাঞ্জাবি পরা সেই খ্যাত আবির। রাফসান দূর থেকে চিৎকার করে উঠল, আবির, তুই পাগল হয়েছিস? মরবি নাকি? সরে আয়। কিন্তু আবির থামল না। সে পকেট থেকে তার বাটন ফোনটি বের করে একটি বোতাম চাপল। সাথে সাথে ক্যাম্পাসের চারপাশের ছাদ থেকে দড়ি বেয়ে সাইলেন্টলি নেমে এলো তুষার ও জুলিয়ানের নেতৃত্বে শত শত ব্ল্যাক ফোর্সের কমান্ডো। মুহূর্তের মধ্যে তারা সন্ত্রাসীদের ঘিরে ফেলল। আবির তার কোটের ভেতর থেকে 2টি গ্লোক পিস্তল বের করে চিতার গতিতে ফায়ার শুরু করলো। মাত্র 2 মিনিটে সাধারণ এক সাদা পাঞ্জাবি পরা ছেলের নিখুঁত অ্যাকশনে ক্যাম্পাসের মাটিতে লুটিয়ে পড়ল সব সন্ত্রাসী। পুরো ক্যাম্পাস নিস্তব্ধ।
রাফসান, সাকিব এবং প্রফেসরেরা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। তুষার এবং তার পুরো কমান্ডো ফোর্স আবিরের সামনে এসে একযোগে মাথা নত করে স্যালিউট ঠুকল। ইয়েস বস, অল ক্লিয়ার। রাফসান কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। সে আবিরের এই রূপ দেখে অবাক। সে মনে মনে বলল, আমাদের ভার্সিটির আবিরই আন্ডারওয়ার্ল্ডের আসল কিং, যার ভয়ে পুরো বিশ্বকাপে আমি তাকে রোজ অপমান করেছি। রাফসান নিজের ভুল বুঝতে পেরে আবিরের পায়ে ধরে ক্ষমা চাইল। আবির তাকে টেনে তুলে বলল, ক্ষমতা অহংকারের জন্য নয় রাফসান, দুর্বলকে রক্ষা করার জন্য। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা হাততালিতে মুখরিত করে তুলল চারপাশ। যে ছেলেকে সবাই ভিক্ষুক বলে ব্যঙ্গ করত, আজ তার সাহসিকতা আর দেশপ্রেমের সামনে পুরো ভার্সিটি মাথা নত করে সম্মান জানালো। আর এরপরে কেটে যায় 1 মাস। এখন আর কেউ রিয়াকে অসম্মান করে না। আবিরও এখন ভার্সিটিতে মাথা উঁচু করে চলতে পারে। একদিন আবির রিয়ার সাথে ভার্সিটির ক্যাম্পাসে বসে কথা বলছে। এমন সময় রিয়া আবিরকে বলল, আবির, একটা কথা বলবো? বলো রিয়া। সামনের সপ্তাহ থেকে তো আমাদের ফাইনাল এক্সাম, আর এক্সামের পর থেকে তো তোমার সাথে আমার আর দেখা হবে না। কেন হবে না? চাইলে সব সম্ভব। কিভাবে? সময় হলে সব দেখতে পারবে। এখন শুধু পরীক্ষার প্রিপারেশন নেও ভালো করে। এরপরে তারা দুইজন ক্লাসে চলে যায়। ক্লাসে রিয়া বারবার আবিরের দিকে তাকাচ্ছে। আবির এটা বুঝতে পারে। ক্লাস শেষ করে আবির যখন বাসায় ফিরে এসে জুলিয়ানকে একটি কল দেয়। বস বলুন কি করতে হবে? পুলিশের হেড অফিসার আমাকে কল দিয়ে বলেছেন আগামীকাল রিয়ার বাবার আদালতে হাজির হওয়ার তারিখ, আর এই তারিখে ওনাকে জামিনের ব্যবস্থা করতে হবে। কিন্তু বস। কোনো কিন্তু নয়, যেটা বলছি সেটা করো। ইয়েস বস। জুলিয়ান দায়িত্ব নিয়ে পরদিন রিয়ার বাবার জামিন করায় এবং ওনাকে নিয়ে আবিরের বাসার সামনে দাঁড়ায়। আবির আজ আর সেই আন্ডারওয়ার্ল্ডের কিং রূপে সামনে আসেনি, একদম সাধারণ ছেলে হিসাবে সামনে এসেছে। রিয়ার বাবাকে নিয়ে আবির তার বাসায় যায়। সেখানে গিয়ে আবির রিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। কথাটা শুনে তিনি কিছুটা অবাক হন এবং পরে তিনি আবিরকে ভালো করে দেখে বুঝতে পারলেন ছেলেটিকে দেখতে ভদ্র ছেলে বলেই মনে হয়। তিনি আবিরকে বললেন, তুমি আমাকে হঠাৎ কেন আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছ বাবা? কারণ আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আপনার সম্বন্ধেতে আমরা এই বিয়ে করব, আর রিয়ার সামনে সারপ্রাইজ হিসেবে আপনাকে রাখবো। আসলাম চৌধুরী মেয়ের ভালোবাসার কথা শুনে আর না করতে পারল না। অন্যদিকে রিয়া এখনও জানে না তার বাবার জামিনের কথা। পরীক্ষার আগে আবির রিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। আবিরের মুখে বিয়ের প্রস্তাব শুনে রিয়া কিছুটা অবাক হয়ে যায়। সে আবিরকে বলল, আবির, তুমি যা বলছো সত্যি বলছো তো? একদম সত্য কথা বলছি, এবং সারপ্রাইজ হিসেবে বিয়ের দিন তোমাকে একটা চমক দেব। রিয়া নিজের আবেগ ধরে রাখতে না পেরে আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আবির রিয়াকে সান্ত্বনা দেয়। আস্তে আস্তে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাকার একটি বিলাসবহুল আন্তর্জাতিক কনভেনশন সেন্টার আজ আলো ঝলমলে আলোতে সেজে উঠেছে। আজ আন্ডারওয়ার্ল্ডের কিং ওরফে আবির এবং রিয়ার রাজকীয় বিয়ের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান চত্বর জুড়ে কড়া নিরাপত্তা। দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের গণ্যমান্য মানুষেরা উপস্থিত হয়েছেন। স্টেজের উপরে রিয়া বসে আছে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে, কপালে ছোট্ট টিপ আর হাত ভর্তি মেহেন্দির রং। আর তার পাশে শেরওয়ানি পরে বসে আছে আবির, যার চোখে আজ কোনো ছদ্মবেশ নেই। আছে শুধু রিয়ার জন্য গভীর ভালোবাসা ও তৃপ্তি। এমনই সময় আবিরের চোখের ইশারাতে জুলিয়ান রিয়ার বাবাকে এনে হাজির। বাবাকে দেখে রিয়া হতভম্ব হয়ে যায়। বাবা, তুমি? আমার রিয়া মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা, কিন্তু তুমি এখানে কিভাবে এলে? আগে আমার শুভ কাজ শেষ হোক, এই কাহিনী বিয়ের পর একদিন বলবো। সবার এই খুশির মুহূর্তে বিয়ের আয়োজন যেন আরও জমে ওঠে। রাফসান এবং সাকিব আজ আবিরের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হিসাবে পুরো বিয়ের তদারকি করছে। রহমান দাদু এতিমখানার বাচ্চাদের নিয়ে এসেছেন বরকনেকে দোয়া করতে।
আবির রিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে মৃদু হেসে ফিসফিস করে বলল, আজ থেকে কিংয়ের সাম্রাজ্যে শুধুই শান্তির রাজত্ব রিয়া। রিয়া আবিরের কাঁধে মাথা রেখে তৃপ্তির হাসি হেসে জবাব দিল, আর সেই সাম্রাজ্যের রাজা চিরকাল আমার হৃদয়ে থাকবে। তারপরে কাজী সাহেব এসে বিয়ে সম্পন্ন করেন। আসলাম চৌধুরী আজ নিজের ভুল বুঝতে পেরে আবির এবং রিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেন। চারপাশ থেকে ফুলের পাপড়ি আর শুভকামনার মাঝে শেষ হলো আন্ডারওয়ার্ল্ডের কিং এবং তার রানীর এক অপরূপ রূপকথা।